তুই আবার এই সময় আমার রুমে কি করছিস? কয়টা বাজে দেখেছিস? তুমি কি জানো না আমি তোমাকে রুমে কি করছি? এত না জানার ভান করো কেন সব সময়? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু খারাপ হবে। যাব না। আমি যাওয়ার জন্য কি এসেছি এত রাতে? আমি তো একটু মন ভরে তোমাকে দেখতে এসেছি। দিন দিন তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। এখানে বাড়াবাড়ির কি দেখলে? ভালোই তো বেসেছি। চুপ, আমি তোর ভাই হই। তুই এইসব কথা আমাকে কিভাবে বলতে পারিস? উফ, এ কথা শুনতে শুনতে আমার কান পেকে গিয়েছে। তুই যদি এখন এই রুম থেকে না বের হোস তাহলে কিন্তু আমি চাচির সাথে কথা বলতে বাধ্য হব। যা ভালো লাগে তাই বলতে পারো, ওসব এখন আমি ভয় পাই না। আয়ান বিরক্ত হয়ে হায়াতের হাত ধরে তাকে রুম থেকে টেনে বের করে দিল। তারপর মুখের উপর দরজা লাগিয়ে দিল। হায়াতও দীর্ঘশ্বাস ছাড়ল। এটা তার সাথে, এগুলো প্রতিদিনের কাহিনী। কি আর করবি, ভালোবেসেছে যে, বেহাত হতেই হবে। তাই আয়নের পিছে এভাবে পড়ে আছে। হায়াত এখন আর মন খারাপ করে না। এখন এগুলো যেহেতু প্রতিদিনের কাহিনী, সে নিজের সর্বোচ্চ চেষ্টা করছে আয়নের মনে একটু জায়গা করতে, যে কোনোভাবেই। হায়াত মুখ গোমরা করে নিজের মনে বুঝ দিয়ে রুমে ফিরে এলো। তাকে এরকম অবস্থা দেখে নিশি মানে আয়নের বোন বলল, ভাইয়া, তোকে আবার রুম থেকে তাড়িয়ে দিয়েছে তাই না? তোর ভাই একটা বজ্জাত, কি আর বলবো। তো আজকে কি বললো তোকে শুনি? ওসব বলে এখন আমার নিজের কষ্ট বাড়াতে চাই না, ঘুমাবো আমি। ইস, আমার ভাইয়ের পিছু ঘুরে ঘুরে কত ক্লান্ত হয়ে গিয়েছিস। তোর ভাইয়ের কপাল ভালো, আমার মতো একটা মেয়ে ওর পিছে ঘুরছে, যে মেয়ে নাকি সবার স্বপ্ন। হয়েছে হয়েছে, এবার ঘুমা। একদিন না একদিন ভাইয়া তোর ভালোবাসাটা ঠিকই বুঝবে। হ্যাঁ, বুড়ি হয়ে গেলে তারপর বুঝবে। যা অবস্থা দেখছি তাই তো মনে হয়। হায়াত অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ল। হায়াত যাওয়ার পর আয়ন হাফ ছেড়ে বাঁচল। এই মেয়েটাকে যে আমি আর কি করব, যখন তখন আমার রুমে চলে আসে। আজকের মতো তো বাঁচলাম। আয়নের মা রান্নাঘরে টুকটাক কাজ করছে, তখনই হায়াতের মা আসে। কি ব্যাপার ভাবি, আপনি এখনো রান্নাঘরে কাজ করছেন? এই তো একটু কাজ ছিল, এগুলো করেই চলে যাব ঘুমাতে। সব কাজ তো করাই ছিল, তাহলে কি করছেন? এই তো একটু আগে আয়ান মাত্র কফি খেলো, তাই সবকিছু গোছাচ্ছিলাম। এই রাতে আয়ানের কফি খাওয়ার অভ্যাসটা আর গেল না। রাতে ঘুমায় কিভাবে ও কফি খেয়ে? ওর নাকি কফি না খেলে ঘুম আসে না। সব কিছুতেই আমার ছেলেটা উল্টো। ও তো সারাদিনই কফি কফি করে, কফি পাগল একটা। কি বলবো আর ভাবি। আচ্ছা, সবাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে, সবাই কি ঘুমিয়ে গিয়েছে? একদম চুপচাপ হয়ে গিয়েছে বাসা। হয়তো সবাই ঘুমিয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে তো। আমি ঘুমানোর আগে নিশি আর হায়াতকে দেখে তারপরে রুমে যাব। আচ্ছা, তাহলে আমি গিয়ে ঘুমাই। আমার অনেক ঘুম পাচ্ছে ভাবি। সকাল সকাল উঠে আবার নাস্তা বানাতে হবে। ঠিক আছে। আয়নের মা গিয়ে সবাইকে দেখে নিল যে সবাই ঠিকঠাক মতো ঘুমাচ্ছে কিনা। আসলে প্রতিদিন রাতে আয়নের মা সবকিছু নিজেই চেক করে নেয়। বাড়ির বড় বউ বলে কথা, অনেক দায়িত্ব তার। সকাল সকাল হায়াত ঘুম থেকে উঠে গিয়েছে, কলেজে যাবে তাই। নিশি এখনো ঘুম থেকে ওঠেনি। এটা দেখে হায়াত নিশিকে ডাকতে শুরু করলো। কি ব্যাপার, তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? দেরি হয়ে যাবে তো। আজকে আমার একদমই ভালো লাগছে না, আমি যাব না। এখন আমাকে শান্তিতে ঘুমাতে দে। হায়াত একটু মুচকি হাসি দিল। এটা শুনে তার মানে আজকে হায়াত একা একা আয়নের সাথে কলেজে যাবে। ভালোই হলো। হায়াত তো শুধু বাহানা খোঁজে আয়নের সাথে সময় কাটানোর। এখন সে একটা সুযোগ পেয়েও গিয়েছে। সকাল সকাল রুমের দরজায় এত শব্দে আয়নের ঘুম ভাঙে। বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে হায়াত দাঁড়িয়ে আছে। আয়ন একটু বিরক্ত নিয়েই বলল, কি রে, কি সমস্যা? এই সকাল সকাল ডাকাডাকি করছিস কেন? তুমি তো জানোই আমাদের তোমার কলেজে নিয়ে যেতে হয়। আল্লাহ, কোন বিপদে পড়লাম আমি! প্রতিদিন সকাল সকাল একটা ডিউটি আমার। এই ডিউটি কবে শেষ হবে আমার? কখনোই শেষ হবে না। এখন এভাবে দাঁড়িয়ে না থেকে তো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এটার একটা ব্যবস্থা আজকেই করতে হবে আমার। সকাল সকাল এসব ভেজাল ভালো লাগে না আর। আয়ন বাধ্য ছেলের মতো গিয়ে তৈরি হয়ে নিল। এটা আজকে নতুন না, প্রতিদিনই নিশি আর হায়াতকে আয়ন কলেজে নিয়ে যায়, আবার নিয়েও আসে। এটাই তার দায়িত্ব। আয়নের বাবা এই দায়িত্ব তাকে দিয়েছে। বাবার অমান্য তো আর হওয়া যাবে না।
তাই আর কি সব কথা শুনতে হয়। হায়াত সোফার উপর বসে বসে একটা বই পড়ছে আর আয়াতের জন্য ওয়েট করছে। একটু পরে আয়াত চলে এলো। এখনো তার ঘুম কাটেনি ঠিক মতো, একদম বিরক্ত সে। মেয়েদেরও তৈরি হতে এত সময় লাগে না, আমার তো দেরি হয়ে যাবে, এত দেরি করলে কেন? মাত্র 10 মিনিটে তৈরি হয়েছি, আর কত তাড়াতাড়ি রেডি হব। আমি তো চলে এসেছি, নিশিকে দেখছি না, ও কোথায়? ও আজকে যাবে না, ওর ভালো লাগছে না। তাহলে তোর কেন যেতে হবে? এত কথা না বলে এখন কি তুমি বের হবে প্লিজ? লেট হয়ে যাচ্ছে তো। হায়াত আর আয়ান গাড়িতে উঠে বসলো। এতক্ষণে আয়ানের এখন একটু ঘুম ভেঙেছে। হঠাৎ আয়ান খেয়াল করলো হায়াতকে আজকে একটু অন্যরকম লাগছে। আসলে হায়াত আজকে আয়ানের সাথে একা যাবে, তাই একটু সাজুগুজু করেছে। কখনোই এর আগে হায়াত কলেজে যায়নি এভাবে, কিন্তু আজকে সামান্য একটু সেজেছে। এই ঠোঁটের মধ্যে লাল লাল কি দিয়েছিস তুই? হ্যাঁ, ওমা, এটা কি দিয়েছি তুমি কি জানো না? এইটা এখনই মুছে ফেল। কেউ কখনো কলেজে লিপস্টিক দিয়ে যায় নাকি? আমি তো শুধু লিপস্টিক দিয়েছি, মেয়েরা যে আরো কত কি দেয় বুঝতে পারবে না তুমি। উফ হায়াত, আমি মুছতে বলেছি, তেরামি করবি না একদম। আমাকে আজকে বেশি সুন্দর লাগছে, এর জন্য তোমার অনেক হিংসা হচ্ছে তাই না? অদ্ভুত। হায়াতকে অনেকবার বলার পরেও লিপস্টিক মুছতে পারেনি। আয়নের মেজাজ একদম খারাপ হয়ে যায়। সামনে থেকে একটা টিস্যু নিয়ে হায়াতের কাছে গিয়ে তার লিপস্টিক মুছতে যায়। হায়াতও তাকে আটকাতে চায়। দুজনের ভিতরে অনেকটুকুই মারামারি লেগে যায়, কিন্তু মারামারিতে আয়ন যেতে সুন্দর মতোই লিপস্টিক মুছে দিয়েছে। এই সকাল সকাল উঠে আমি এত কষ্ট করে তৈরি হয়েছি আর তুমি সবকিছু নষ্ট করে দিলে। চুপ, আর একটা কথাও বলবি না। হায়াত একটু কষ্ট পেল। আসলে যার জন্য এই সকাল সকাল এত কষ্ট করে তৈরি হয়েছিল সে কোনো পাত্তাই দিল না। আয়ন কোনোভাবেই জানে হায়াত সকালে কোনো কিছুই খেতে চায় না। আসলে হায়াত খাবার নিয়ে খুব বাড়াবাড়ি করে, খাওয়া দাওয়া বেশি একটা পছন্দ করে না। যাই হোক, কলেজের সামনে তারা দুজন পৌঁছে গেল। হায়াত নেমে কলেজের দিকে যাচ্ছে, পিছন থেকে আয়ান তাকে আটকায়। আসলে আয়ান সবসময় গাড়িতে কিছু না কিছু কিনে রাখে। সকালে হায়াতকে দেবে বলে আয়ান হায়াতের হাতে খাবারগুলো দিল। সকাল সকাল তো না খেয়ে এসে পড়েছিস, এগুলো কিন্তু মনে করে খেয়ে নিবি। হয়েছে, এখন তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। হায়াত অন্যদিকে ঘুরে একটা মিষ্টি হাসি দিল। আয়ানের এই ছোট ছোট জিনিসে তো তার ভালো লাগে। আয়ান মুখ দিয়ে বলুক আর না বলুক, কিন্তু হায়াতের সে অনেক খেয়াল রাখে, ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস পর্যন্ত। আয়ান হায়াতকে কলেজে দিয়ে এসে ড্রয়িং রুমে শান্তি মতো শুয়ে আছে। তখনই অফিসে যাওয়ার জন্য হায়াতের ভাই সাইম তৈরি হয়ে আসে। কিরে, কি হয়েছে? সকাল সকাল মুড তোর খারাপ দেখা যাচ্ছে কেন? এই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিন ওদের কলেজে দিয়ে আসা, তারপরে নিয়ে আসা, এগুলো আর আমার ভালো লাগে না ভাইয়া। তাহলে অফিসে জয়েন করে নে, এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবি। ওয়াও ভাইয়া, কি পারফেক্ট আইডিয়া দিয়েছে তুমি, বলতে হবে। তুমি তো সেরা। আরে আমি তো মজা করছিলাম। তুমি তো জানোই তোমার ভাইয়ের শুধু উল্টোপাল্টা কথা। তুমি একটা সুন্দর সলিউশন চাচ্ছ, কিন্তু উল্টে ও তোমাকে ফাঁসাতে চাচ্ছে যাতে তুমি অফিসে জয়েন করো আর তোমার ভাইয়ার কাছে একটু কমে, তখন নিজে একটু চোরামি করতে পারবে আর সব কাজ তোমাকে দিয়ে করাবে। মিমি হচ্ছে সাইমের বউ। 1 বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে। বাড়ির একমাত্র বউ হয়, সে ভীষণ আদরে থাকে সব সময়। ভাবি, তুমি সব সময় সত্যি কথা বলো, এর জন্যই তো আমার তোমাকে এত ভালো লাগে। তোর ভাবি দেখি আমার সিগারেট ফাঁস করে দিল। নাস্তা রেডি হয়ে গিয়েছে, এখন তোরা সবাই খেয়ে নে, তারপর কথা বলিস। আমি নাস্তা খেয়ে একটু ঘুমাবো, আমাকে আর ডিস্টার্ব করবে না আজকে। আমি হায়াতকে আনতে যেতে পারবো না। তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই না আনতে গেলে হায়াতকে কে আনতে যাবে? তোর বাবার কড়া নিষেধ, এই মেয়েগুলোকে একা একা ছাড়া যাবে না। আর এমনিতেও আজকে হায়াত একা তোকেই যেতে হবে। তুমি একটু বাবাকে বলো না ওদের জন্য ড্রাইভার রেখে দিতে, তোমার কথা বাবা শুনবে। আচ্ছা ঠিক আছে, বলবো নি, আগে তুই নাস্তা করে নে। আয়ান যেহেতু আজকে ক্লান্ত, ঘুমোতে চাচ্ছে, ওকে ঘুমোতে দিন ভাবি। আজকে না হয় সাইম আনতে যাবে। ঠিক আছে, এমনি তো ওইদিকে আমার একটা কাজ ছিল, আমি কাজ করেই হায়াতকে দিয়ে যাবো। তাহলে আমি নিশিকে ডেকে নিয়ে আসি, ওর নাকি শরীরটা ভালো লাগছিল না।
যেহেতু ও আজকে কলেজে যায়নি, ওকে একটু ঘুমোতে দেন ভাবি। অযথা বিরক্ত করে লাভ নেই, একটু বিশ্রাম নিক। যাই হোক, সবাই নাস্তা করে নিল, যে যে যার মতো কাজ করতে শুরু করে দিল। আয়ান তো হাঁপ ছেড়ে বাঁচল। আজকে তার এই কাঠ ভাঙা রোদে হায়াতকে আনতে যেতে হবে না, আর তার মা হয়তো খুব শীঘ্রই তার বাবাকে একটা ড্রাইভারের জন্য রাজি করিয়ে ফেলবে। আয়ানের মায়ের ভীষণ আদরের একমাত্র ছেলে আয়ান, তার কোনো কথাই তার মা ফেলতে পারে না। হায়াত কলেজের বাহিরে দাঁড়িয়ে আছে আয়ানের অপেক্ষায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলো সামনের দিক থেকে সাইম আসছে। হায়াত একটু অবাক হলো, আগে কখনোই সাইম আসেনি, তাই হায়াত বেশি অবাক হয়। ভাইয়া তুমি এখানে? তোকে নেওয়ার জন্য এসেছি। আয়ান ভাইয়া আসে নাই কেন? ও নাকি আজকে ভীষণ ক্লান্ত, আসতে পারবে না, তাই আমি আসলাম। এমনিতেই এই পাশেই আমার একটা কাজ ছিল, তাই ভাবলাম আমি নিয়ে যাই তোকে। কোনো সমস্যা নাকি এত প্রশ্ন করিস যে? হায়াত আর কোনো কথা বলল না। ও মনে মনে ভীষণ কষ্ট পেয়েছে। অনেক কথা জমা ছিল। হায়াত আজকে আয়নের সাথে অনেক গল্প করত। যেহেতু নিশি নেই, বাসায় তো সবসময় সব কিছু বলা যায় না। কিন্তু আয়ন তো আসলো না। আয়ন শুধু পালিয়ে পালিয়ে বেড়ায়। হায়াত মনে মনে বলল, আজকে বাসায় আয়সা নেই, তোমাকে আজকে সেই মজাটা আমি দেখাবো। আমাকে ইগনোর করো কিভাবে, আর কখনো ইগনোর করতে পারো নাকি সেটাও আমি দেখে নিব। হায়াত বাসায় এসে দেখলো সবাই ব্যস্ত। এটাই সুযোগ, সবাই বিজি। সবার চোখ ফাঁকি দিয়ে হায়াত কিছু না কিছু ভেবে আয়নের রুমে চলে গেল। আয়নের রুম লক করা ছিল না। হায়াত রুমে ঢুকে দেখে আয়ান কানে ইয়ারফোন দিয়ে ল্যাপটপে মুভি দেখছে। এটা দেখে হায়াতের মেজাজ একদম খারাপ হয়ে যায়। ইয়ারফোন টান দিয়ে খুলে ফেলে। আয়ান খুব মনোযোগ দিয়ে মুভি দেখছিল, তাই আয়ান খেয়ালই করেনি যে কেউ তার রুমে এসেছে। হঠাৎ করে হেডফোন টান দেওয়া সে ঘুরে তাকায়। কি সমস্যা তোর? এত সুন্দর একটা মুভি দেখছি, এভাবে ডিস্টার্ব করছিস কেন? তুমি না বলে অনেক ক্লান্ত, আজকে ঘুমাবে? তাহলে এগুলো কি? আমি ঘুমাবো নাকি মুভি দেখবো এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি এখন তোকে কৈফিয়ত দিব? অবশ্যই তুমি আমাকে কৈফিয়ত দিবে। পুরো বাসায় কি তোর শুধু আমার রুমটা চোখে পড়ে? এইসবে অনেক বিরক্ত আমি। এখন আর জ্বালাইস না, যা আমার রুম থেকে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি কি করলে আমার সাথে? সব সময় তুমি আমার সাথে এরকমটাই করো। এত ইগনোর আমাকে কেন করো তুমি? ভাই, তুই তো আর ফিডার খাওয়া বাচ্চা না যে বুঝিস না যে আমি কেন এরকম করি, তাই না? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি তুমি বোঝো? দেখ, তুই আমাকে আর একবারও এসব কথা বলবি না তো। আমার একদম অসহ্য লাগে, কান পেকে গিয়েছে এটা শুনতে শুনতে। হায়াত আয়নের দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কিভাবে আয়ন তাকে এত অবহেলা করতে পারে? হায়াত শুধু আয়নের দিকেই তাকিয়ে আছে। যদি আয়নের মন একটু হলে গলে তার কান্না দেখে। হায়াত তোর আজকে থেকে চেষ্টা করছে না? এত কিছু করেও কি তাহলে আয়নের একটু মনে জায়গা করতে পারলো না? যে হায়াতের কান্না দেখেও আয়নের একটু মায়া হচ্ছে না। যাই হোক, হায়াত কান্না করতে করতে বলল, আমি আর কি করলে আমার ভালোবাসাটা তুমি বুঝবে? আমি যা করতে বলবো করবি আমার জন্য? হ্যাঁ, নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য যা করা লাগে তাই করব। একবার বলে তো দেখো। তাহলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার চোখের সামনে কখনো আসবি না, এসব ভালোবাসার কথাও বলবি না। আর ঠিক আছে? এই কথাটা শুনে হায়াত একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কিছুই এখন তার আর বলে নেই। একটা মানুষ কতভাবে তাকে অবহেলা করতে পারে, এগুলো ভেবেই তার বুক ফেটে আসছে। হায়াত মাথা নিচু করে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আয়নের অনেক খারাপ লাগলো। তার কেন জানি হায়াতের পিছে গিয়ে তাকে থামাতে মন যাচ্ছে, কিন্তু না। আয়ন ভাবলো এটা ঠিক আছে তাদের দুজনের জন্য। যদি এরকম ব্যবহারের জন্য হায়াত তার পিছু ছেড়ে দেয় বা তাকে ভুলে যায়, তাহলে তো অনেক ভালো। কিন্তু আয়নের এত বেশি খারাপ কেন লাগছে হায়াতের জন্য, এটাই সে বুঝতে পারছে না। হায়াত আয়নের রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে যায়। তার খুব বেশি খারাপ লাগলে সে সব সময় ছাদে চলে যায়। ছাদে তার অনেকগুলো গাছ আছে যেগুলোর সাথে কথা বলে তার ভালো লাগে। সবগুলো গাছ হায়াত যত্ন করে নিজের হাতে লাগিয়েছে। নিশি নিজের রুম থেকে বের হলো নিচে যাওয়ার জন্য। তখনই তার চোখ আয়নের রুমের দিকে যায়। নিশি দেখে আয়ন মুভি দেখছে বসে বসে। এটা দেখে নিশি ভাবে এখন তো
আয়নের হায়াতকে আনতে যাওয়ার কথা। তাহলে আয়ন এখন মুভি দেখছে কেন? নিশি আয়নের রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করলো। কি ব্যাপার ভাইয়া, তুমি এখনো মুভি দেখছো? হায়াতকে আনতে যাওয়ার কথা কি ভুলে গিয়েছো? কয়টা বাজে দেখেছো একবার? আমি আজকে ওকে আনতে যাইনি, সায়েম ভাইয়া আনতে গিয়েছিল, চলেও এসেছে। কখন এলো? আমি তো দেখলাম না। ভালো করে গিয়ে দেখ, দেখতে পারবি। ঠিক আছে। নিশি আয়নের রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। ভালো করে খুঁজে দেখে হায়াত কোথাও নেই। নিশি আর কাউকে কিছু না বলি সোজা ছাদে চলে যায়। নিশির বোঝা হয়ে গিয়েছে হায়াত কোথায়, কেননা হায়াতের মন খারাপ থাকলে হায়াত ছাদে চলে যায়। যেহেতু আজকে আয়ন হায়াতকে আনতে যায়নি, তার মানে হায়াতের অনেক মন খারাপ, কষ্ট পেয়েছে অনেক। নিশি ছাদে গিয়ে দেখলো হায়াত বসে আছে এই রোদে। কি ব্যাপার, কি হয়েছে? এই রোদে তুই ছাদে আর আমি তোকে পুরো বাসায় খুঁজে বেড়াচ্ছি। এমনি কলেজ থেকে এসেছি তো ভাবলাম গাছগুলো দেখে যাই। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছিস, আবার আমার সাথে মিথ্যা কথা বলছিস। মন খারাপ করিস না, ভাইয়া তো একটু এরকমই। আমি রুমে যাচ্ছি, কিছুক্ষণ একা থাকবো, আমাকে ডিস্টার্ব করবি না। হায়াত ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। হায়াতের এমন অবস্থা নিশির একেবারেই ভালো লাগে না। নিশি আর হায়াতের অনেক মিল, একেবারে দুই বোনের মতো তারা। যে চাচাতো বোন কেউ দেখলে বুঝতেই পারবে না, সব সময় একদম আপন বোনের মতো মিলেমিশে থাকে। নিশি নিচে চলে আসে, কি আর করবে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করতে বসেছেন। নিশি অনেকবার ডাকাডাকি করেছে হায়াতকে, কিন্তু হায়াত আসেনি। হায়াতের মাও গিয়েছিল তাকে ডাকার জন্য, কিন্তু হায়াত কোনোভাবেই খেতে আসবে না। কি ব্যাপার হায়াত? তোমার মেয়ের কথা আর কি বলবো। সকালে খেতে চাই না, দুপুরে খেতে চাই না, কতবার ডাকাডাকি করলাম, খাবে না। কি হয়েছে কে জানে, বলছেও না আমাদের কাউকে। মা, আমি হায়াতের সাথে কথা বলবো, আপনি চিন্তা করবেন না, আমি খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে দিয়ে আসবো। আজকে 2 বছরে প্রথমবার এমন হয়েছে যে হায়াত খেতে আসেনি রাগ করে। আয়ন কতবার হায়াতকে ইগনোর করেছে, কত অপমান করেছে, কিন্তু কখনো হায়াত এমনটা করেনি। কিন্তু হঠাৎ আজকে সে খেতে আসবে না, তার মানে কি অনেক বেশি কষ্ট পেয়েছে? খাবারের টেবিলে এগুলোই ভাবছে আয়ান। এসব ভাবতে ভাবতে আয়নও ভালো মতো খেতে পারল না। সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে চলে গেল। আয়ন ড্রয়িং রুমে বসেছিল, তখন দেখলো মিমি নিচে আসছে খাবারের প্লেট নিয়ে। তার মানে হায়াত খাবার খায়নি। এগুলো দেখে ভীষণ খারাপ লাগছে আয়ানের। এখন কি করবে এগুলো বসে বসে ভাবছে আয়ান। আয়ন আর কিছু না ভেবে মিমির কাছে গিয়ে বলল, ভাবি আমাকে খাবারের প্লেটটা দেন, আমি দেখি কিভাবে ও না খায় আজকে। ঠিক আছে, খাওয়াতে পারলে তো ভালো। আয়ন খাবার নিয়ে হায়াতের রুমে এসে দেখলো হায়াত চুপচাপ শুয়ে আছে। কি ব্যাপার, এমন কি হয়ে গিয়েছে খাওয়া দাওয়া বন্ধ করে রুম বন্ধ হয়ে আছিস? আমার কি হয়েছে না হয়েছে সেটা জেনে তুমি কি করবে? পুরো বাসার সবাই তোকে নিয়ে টেনশন করছে, এভাবে না খেয়ে থাকলে মুরগির বাচ্চার মতো হয়ে যাবি তো। হইলে হইলাম, তাতে তোমার কি? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার খাবারটা খেয়ে নে, বিকাল হয়ে গিয়েছে। তোমরা সবাই আমার পেছনে এইভাবে লেগেছো কেন? আমার ক্ষুধা পেলে আমি একাই খেয়ে নেব, এটা নিয়ে বাড়াবাড়ি করার কি আছে? যা করেছে আমি করেছি, খাবারের প্রতি জেদ কিসের? আমার রুম থেকে এখন যাও, মাথাটা ব্যথা করছে। নিজেকে একটু স্ট্রং কর, ঠিক আছে? কান্না করতে করতে নিজের চেহারার কি অবস্থা করে ফেলেছিস তুই। আমি একটুও কান্না করিনি। কান্না করেছিস নাকি করিস নাই সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি তো আর অন্ধ না, তাই না? তুমি অন্ধই, অন্ধ না হলে কি আর আমার ভালোবাসা দেখতে পাও না? আজকের ব্যবহারের জন্য আমি অনেক সরি, প্লিজ এবার একটু খেয়ে নে। আমি এখন না খেয়ে আছি, এটাতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কি বলতে চাচ্ছিস তুই? আমাকে এত বেশি কষ্ট কেন দাও তুমি? আমি কি ভালোবেসে পাপ করে ফেলেছি? তুই কি একটু নর্মালি কথা বলতে পারিস না? এই প্রেম ভালোবাসা ছাড়া তুই কেন বুঝতে পারিস না আমরা ভাই বোন, ভাই বোনের মধ্যে ভালোবাসা কোথা থেকে আসে? প্লিজ তুমি আমার রুম থেকে চলে যাও, আমি আর তোমার সাথে কথা বাড়াতে চাই না। আমি খাবার রেখে যাচ্ছি, খাবারটা একটু পরেই শেষ করবি। আমি এসে জানি দেখি খাবার খেয়েছিস, না হলে কিন্তু দেখিস আমি আবার কি করি।
আয়ন কড়া শাসন করে হায়াতকে বলে গিয়েছে খাবারটা শেষ করতে। হায়াত জানে হায়াত যদি খাবারটা না খায় তাহলে আয়ন রাতে খাওয়া দাওয়া করবে না। আয়নের প্রচুর জেদ। হায়াতের একটু ভালো লাগে আয়ন তার কথা ভাবে, তাই আয়ন যে তাকে কতগুলো কথা দিয়ে কষ্ট দিয়েছিল সেটা হায়াত এখন ভুলে গিয়েছে। একটু যত্ন পেলেই সব কিছু ভুলে যায় সব সময়ের মতো। হায়াত আবার আয়নের সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। কি আর করবে, অনেক বেশি ভালোবাসে তো সেই ছোটবেলা থেকেই। আমার মনে হচ্ছে হায়াতের কিছু একটা হয়েছে। কয়েকদিন যাবৎ কেমন চুপচাপ থাকে, বেশি একটা সবার সাথে কথাও বলে না। আমিও খেয়াল করেছি মেয়েটার চেহারা কেমন শুকিয়ে গেছে, মনে হয় কি নিয়ে যেন টেনশন করে। ঋষিকে আমি বারবার জিজ্ঞেস করেছি, ও বলল সামনে পরীক্ষা, এগুলো নিয়ে নাকি ও চিন্তা করে। পড়ালেখা নিয়ে এত চিন্তা করার কোনো বিষয় নেই। আমরা তো কখনোই ওদের কোনো কিছু নিয়ে প্রেশার দেই না। যা রেজাল্ট আসবে তাতেই আমরা খুশি। আমিও অনেকবার বোঝালাম, দেখি কি করি। ভাবি, আপনি একেবারেই চিন্তা করবেন না, ছোট মানুষ, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। হায়াত সারাদিন নিজের রুমে ছিল। সন্ধ্যার পরে একটু নিচে এসেছে, কারণ সবাই তাকে জিজ্ঞাসা করছিল তার কি হয়েছে, আর কারো যাতে কোনো সন্দেহ না বাড়ে তাই নিজেকে নর্মাল করেছে। হায়াত সুন্দর করে মুখ ধুয়ে এসেছে যাতে কেউ না বুঝে ফেলে সে কান্না করেছিল। কি ব্যাপার, তুমি কি ঘুমিয়েছিলে নাকি? সারাদিন চেহারা একেবারেই ফুলে গিয়েছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে আসলাম এখন। হায়াত মা, তুই নিচে এসেছিস, একেবারে ভালো হয়েছে। আয়ানকে এই কফিটা দিয়ে আয় তো, আমার প্রচুর পা ব্যথা করছে। আমি এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারবো না। হায়াত একটা মুচকি হাসি দিল। যত যাই হোক, আয়নের কাছে যাওয়ার শুধু বাহানা তো খুঁজে হায়াত। আয়ন যতই অবহেলা বা অপমান করুক তাতে তার কোনো আসে যায় না। আর এখন তো সে নিজের ইচ্ছায় যাচ্ছে না, একটা বাহানা পেয়েছে যাওয়ার। হায়াত কফিটা নিয়ে আয়নের রুমে চলে আসলো। এসেই দেখতে পেল আয়ন মাত্রই রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। অনেক সুন্দর লাগছে। এত পরিপাটি দেখে হায়াত জিজ্ঞেস করলো, এই সন্ধ্যাবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছ এত সুন্দর করে? আমি সুন্দরভাবে রেডি হই নাই, আমি নিজেই তো সুন্দর। এ এ কচু সুন্দর, একদম বান্দরের মতো দেখতে লাগে। তাহলে এই বান্দরের পিছে এভাবে পড়ে আছিস কেন? তুই জানিস এই বান্দরের পিছে কত মেয়ে ঘুরে? সেটা জেনে আমি কি করব? ঘুরলে ঘুরতে পারে। কি ব্যাপার, জেলাস নাকি তুই? ওসব মেয়েদের থেকে আমি জেলাস হব? প্রশ্নেই আসে না। আমি কি কোনো অংশে কম নাকি? আমার পিছু কম ছেলে ঘুরে নাকি? কি বললি তুই, আবার বল, কে ঘুরে তোর পিছে? দেখলে তো এখন কে জেলাস হচ্ছে। তুই এই বাড়ির মেয়ে, তোর দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না, আবার তোর পিছনে ঘুরবে মানে আমি চোখ তুলে ফেলবো একেবারে। আমার পিছে ঘুরলে তাতে তোমার কি? বললাম তো আমি এই বাড়ির মেয়ের দিকে কেউ তাকাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও এসব কথা। আমি তো ভুলেই গিয়েছি, বড়মা তোমাকে কফি দিয়েছে। তোর আর আমার এত কথার মাঝে তো কফিটা ঠান্ডাই হয়ে গেল, একটু গরম করে এনে দে। ইস, আমি পারবো না, এটাই খাও, ঠান্ডা হয়নি। এখন আর আমার কফি খাওয়ার মুড নেই, আমি বাহিরে গিয়ে খাবো। মানে তুমি বাহিরে কার সাথে কফি খেতে যাচ্ছ? যাচ্ছি বুঝবি না, তোরা এখনো বাচ্চা। হায়াত এই কথা শুনে একদম রাগে যেতে ফেটে যাচ্ছে। সে তো মনে করছে আয়ন অন্য একটা মেয়ের সাথে হয়তো কফি খেতে যাবে। এ কথা ভাবলেও হায়াতের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। যে আয়নের সাথে অন্য মেয়ে থাকবে বা আয়ন অন্য মেয়েকে অ্যাটেনশন দিবে, এটা কখনোই সম্ভব না। কফির গ্লাসটা রেখে হায়াত আয়নের কলার ধরে একেবারে নিজের মুখের কাছে নিয়ে আসে। হুট করে এরকম কিছু একটা হবে আয়ন কল্পনাতেও ভাবেনি। আয়ন একেবারেই অপ্রস্তুত ছিল, হায়াতের আগে কখনোই এমনটা করেনি। হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন হয়, আয়ন হতবাক হয়ে গিয়েছে। সে একেবারেই হায়াতের মুখের কাছে, হায়াতের গরম নিঃশ্বাস তার ঠোঁটের উপর পড়ছে। আয়ন হায়াতের থেকে সরে গিয়ে আমতা আমতা করে বলল, দিন দিন তোর পাগলামি বেড়েই চলছে তাই না? এটা কোন ধরনের স্বভাব? আমার সামনে অনেক মেয়ের কথা বলতে তুমি সাহস কিভাবে পেলে? আমি কখন অন্য মেয়ের কথা বললাম? নিজের লিমিট মতো থাকবে, বুঝলা? তোমাকে আমার নিজের করে পেতে বেশি সময় লাগবে না। তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? এমন কিছুই ভেবে নাও। হায়াত এই কথাটা বলে আয়নের রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে হায়াত বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এভাবে আয়নকে তার কাছে নিয়ে আসবে কখনোই কল্পনা করেনি। একটা মুহূর্তের জন্য তো হায়াতের দম বন্ধ হয়ে গিয়েছিল।
হায়াত রুম থেকে যাওয়ার পর আয়ান বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর এক বোতল পানি খেয়ে ফেলেছে। একটু আগে তার সাথে এটা কি হলো? এটা কেমন অনুভূতি? হায়াতের এত কাছে গিয়ে কেন এরকম লাগলো? তার এগুলোই ভাবছে বসে বসে। তার মধ্যে ওর বেস্ট ফ্রেন্ডের কল আসলে আয়ান তার বেস্ট ফ্রেন্ড নিহাদের সাথে আজকে বের হবে। অনেক দেরি হয়ে যাচ্ছে। নিহাদ কল দিয়ে তার সাথে চিল্লাচিল্লি করলো। আয়ান সব কিছু ভাবা বাদ দিয়ে বের হয়ে গেল নিহাদের সাথে দেখা করার উদ্দেশ্যে। আসলে আয়ান আজকে নিহাদের সাথে সব কিছু শেয়ার করবে। নিজের বোন বলে কখনো কারোর সাথে এসব শেয়ার করতে পারেনি, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ড থেকে হয়তো কোনো একটা সলিউশন খুঁজে পাবে, তাই আজকে যাচ্ছে সব কিছু বলতে। আজকে আরও অনেক বন্ধু ছিল নিহাদের সাথে, তাই কোনো কিছু বলতে পারল না। এদিক দিয়ে বাসায় সবাই রাতে খাওয়া দাওয়া করে নিয়েছে। আয়ান বাহির থেকে খেয়ে আসবে, এটা তার মাকে আগে জানিয়ে দিয়েছে। সবাই ঘুমিয়ে গেছে, এত রাত হয়ে যাচ্ছে কিন্তু আয়ান বাসায় আসছে না। এটা নিয়ে হায়াত খুব চিন্তিত, তাই আয়ানের জন্য আয়ানের রুমে বসে বসে ওয়েট করছে। আয়ান খুব ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকলো। ঢুকে দেখে হায়াত বসে আছে। এক কাজ কর, তোর জিনিসপত্র নিয়ে আমার রুমে শিফট হয়ে যা। এই রুম আমি ছেড়ে দেই, যেহেতু তোর এতই পছন্দ। এই রুম আমার পছন্দের, কারণ এখানে তুমি থাকো। দেখ, আমার শরীরে আর এক ফোঁটা এনার্জি নেই তোর সাথে তর্ক করার। এখন নিজের রুমে যা, আমি রেস্ট নেব। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কয়টা বাজছে তুমি দেখেছো একবার? এখন কি আমি তোকে কৈফিয়ত দেব? তুই কে যে তোকে আমার কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আবারও আমাকে কষ্ট দিয়ে কথা বলো। তোমার তো কাজে আমাকে কষ্ট দিয়ে কথা বলা। হায়াত, তোর কি কোনো আত্মসম্মান নেই? এত বেশি অবহেলা অপমান করি, তারপরও তুই এরকম করিস। অন্য মেয়ে হলে নিজের চেহারাও কখনো দেখাতো না। ভালোবাসলে নির্লজ্জের মতো ভালোবাসতে হয়, ভালোবাসায় বেহায়া হতে হয়। এইসব ফিল্মি কথাবার্তা তোকে কে শিখিয়েছে? আমাকে তোমার এতই বিরক্ত লাগে যখনই তোমার সামনে আসি, শুধু দূরে সরিয়ে দাও। আমি তোকে বলেছি এর আগেও, ভাই হিসেবে যথেষ্ট আদর করি। তুই যদি আমার বোন হিসেবে আমার কাছে আসতি, আমি কখনো তোকে এভাবে ফিরিয়ে দিতাম না, কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। ঠিক আছে, সরি। তোমাকে বারবার আমি শুধু বিরক্ত করি। হায়াত এই কথা বলে মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। আয়নের কেন জানি খারাপ লাগলো। যতবারই সে নিজের থেকে হায়াতকে দূরে সরায়, ততবারই তার আরো বেশি খারাপ লাগে। তবু কিছু করতে পারে না। হায়াত চুপচাপ এসে শুয়ে পড়ল। কি ব্যাপার, তুই বুঝি এতক্ষণ ভাইয়ার জন্য ওয়েট করছিলি? ভাইয়া বাসায় এসেছে। হায়াত কোনো কথার উত্তর দিল না, চুপচাপ শুয়ে রইল। নিশি বুঝে গেল তার ভাই আবার কিছু একটা করেছে। নিশার আর এসব সহ্য হচ্ছে না। নিশি ছুটে গেল নিজের ভাইয়ের কাছে। একটা মানুষকে এত বেশি ইগনোর তুমি কিভাবে করতে পারো? যখন থেকে হায়াতের বোঝার বয়স হয়েছে তখন থেকে ও তোমাকে পছন্দ করে, আর 2 বছর যাবৎ তোমার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। তবু কি ওর জন্য তোমার মন একটু নরম হয় না ভাইয়া? আমি না তোদের প্যারায় বাড়িঘর ছাড়তে বাধ্য হব। তুইও এখন ওর মতোই প্যাচাল করা শুরু করে দিয়েছিস। ভাইয়া, এগুলো কোনো প্যারা না। একটা মানুষের ফিলিংস নিয়ে কথা বলছি। একটা মানুষের ফিলিংস নিয়ে কি এভাবে খেলা উচিত? আমি কারো ফিলিংস নিয়ে খেলি নাই। ও আমাকে পছন্দ করে আর আমি করি না, এখানে আমার দোষ কোথায়? ওকে পছন্দ করি না এটা বলাও কি আমার ভুল? এখন একটা মানুষকে আমি পছন্দ নাই করতে পারি, তোরা আমাকে জোর করার অধিকার রাখিস না। ভাইয়া, পরে কিন্তু তোমার পস্তাতে হবে। আমি আর পস্তাবো? ইম্পসিবল। আমি আরো বেঁচে যাই হায়াত আমার পিছা ছেড়ে দিলে। এতই যেহেতু আমি তোমার কাছে তিতা হয়ে গেছি, কালকে থেকে তুমি আর আমার চেহারাও দেখবে না, আর আমাকে অবহেলা করতে পারবে না। আজকের পর থেকে আর কখনোই আমি তোমাকে জ্বালাবো না। নিশি এখন নিজের রুম থেকে বের হয়েছিল। হায়াত তার পিছে পিছে এসেছিল। নিশি যে আয়নের সাথে এসব কথা বলবে, এটা হায়াত কল্পনাতে ভাবেনি যে আয়ন এসব কথার উত্তর দিবে সেটা। হায়াত এগুলো বলে চলে গেল। হায়াত যে তাদের দুজনের কথা শুনেছিল, এটা তো 2 ভাই বোন বোঝেও না। এবার খুশি তো তুমি? এবার শান্তিতে থাকো তুমি। হায়াতের পিছু পিছু নিশিও চলে এলো। তারা দুজন যাওয়ার পর আয়ন নিজের ওপর জেদ দেখাতে শুরু করে দিল। বালিশ বই খাতা এদিক ওদিক ছুঁড়ে ফেলা শুরু করে দিল। আসলে সে আজকে বেশি রকম করে ফেলেছে, হায়াতকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। কেন সে বারবার হায়াতের সাথে এমন করছে?
ভাইয়া তো এরকমই, সবসময় এভাবেই কথা বলে, কিন্তু আজকে ভাইয়া নিজের লিমিট ক্রস করে ফেলেছে। তুই অনেক কষ্ট পেয়েছিস, তাই না? এখন থেকে এইসব বাদ। আমি তোর ভাইয়ের বিষয়ে আর একটাও কথা শুনতে বা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে। আমি কালকে বাসায় থেকে একটু রেস্ট নিতে চাই। কালকে সকালে আমাকে কলেজে যাওয়ার জন্য ডাকিস না। ঠিক আছে, তাহলে আমিও যাবো না, একা একা আমার বোরিং লাগে। হায়াত অন্যদিকে ঘুরে চুপচাপ শুয়ে পড়ল, কোনো কথাই বলল না। নিশি আর হায়াতের সাথে কোনো কথা বলল না। হায়াতের কষ্ট সে বাড়াতে চায় না। দুজন ঘুমিয়ে গেল। এদিক দিয়ে আয়নের খুব গিল্টি ফিল হচ্ছে, খুব খারাপ করে ফেলেছে সে আজকে। আয়নের কোনোভাবেই ঘুম আসছে না, বারবার মনে হচ্ছে হায়াত আজ অনেক কষ্ট পেয়েছে, এখনই ওর কাছে মাপ চাওয়া উচিত। আয়ান আর কোনো কিছু না ভেবে হায়াতের রুমের দিকে চলে গেল মাপ চাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখলো ওরা দরজা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে। তাই আর এত রাতে ডিস্টার্ব করলো না, একটু হতাশা নিয়ে নিজের রুমে ফিরে এলো। যাই হোক, আয়ন মোবাইলে অ্যালার্ম সেট করে রাখলো, কালকে সে তাড়াতাড়ি উঠবে। হায়াতকে কলেজে দিতে গেলে সকালেই সে হায়াতের কাছ থেকে মাপ চেয়ে নিবে সব কিছুর জন্য, আর প্রতিবারের মতো হায়াতও তাকে মাফ করে দিবে, এটাই স্বাভাবিক। আয়নের এসব ভাবনাতেই তার ফোন বেজে ওঠে। এত রাতে নিহাত কল দিয়েছে, আয়ন রিসিভ করলো। কিরে, আজকে তুই যেন আমাকে কি বলতে চাইলি, আর তো বললি না। কালকে বলবো, একটু সময় করে আমার সাথে দেখা করিস। আমরা যেখানে সব সময় দেখা করি ওইখানে। আজকে এতগুলো বন্ধু বান্ধব একসাথে হয়েছিলাম এতদিন পর, তারপরেও তুই আজকে একটু চুপচাপ ছিলি, কিছু কি হয়েছে? আরে না, তেমন কিছুই হয়নি। আমি কালকে তোর সাথে কথা বলছি দেখা করে। এখন ঘুমাতে হবে, সকালে বোনদের কলেজে নিয়ে যেতে হবে। তোর বাবা তোকে সেরা একটা চাকরি দিয়েছে, ভালোই লাগে আমার। এত সকাল সকাল উঠে তুই কলেজে যাস? মজা নেওয়া বন্ধ কর। আয়ান আর নিহাত এভাবেই কিছুক্ষণ কথা বলল, হাসাহাসি করলো, তারপর কল রেখে দিল। অ্যালার্মের শব্দে সকাল সকাল আয়নের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই যে তাড়াহুড়ো করে তৈরি হয়ে গেল। সকাল সকাল আয়ান একদম তৈরি, কিন্তু এখনো হায়াত আর নিশি আসছে না। তাই সে হায়াতের রুমের দিকে গিয়ে নিশির রুমে নক করলো। দরজার শব্দ শুনে নিশি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে, তাও আবার একেবারেই তৈরি। আয়ান নিশিকে দেখে বলো, কিরে, কয়টা বাজে? এখনো তোরা তৈরি না? দেরি হয়ে যাবে তো। তুমি তো কখনোই আমাদের আগে ঘুম থেকে ওঠো না, না হলে তোমাকে রাতেই বলে ঘুমাতাম যে আজকে আমরা যাব না। হায়াত ঠিক আছে তো, যাবে না কেন? ওর শরীর ভালো তো? সেটার চিন্তা তোমার করতে হবে না। নিজের ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কি আর করবো বলো, কি অবস্থা করে দিয়েছো মেয়েটার। তুমি একটু বুঝিয়ে বললেই পারো, কিন্তু না, সব কিছু নিয়ে তোমার রিয়াক্ট করতে হবে। হায়াত কি সারা রাত কান্না করেছে? আমি ওকে কালকে সারাদিনই কান্না করালাম। এইটুকু যে বুঝতে পেরেছো, এটাই তো অনেক। ঠিক আছে, ওকে আর ডিস্টার্ব করিস না। আর যতক্ষণ ইচ্ছা ও ঘুমিয়ে নিক। ও ঘুম থেকে উঠলে ওর সাথে আমার কথা আছে। আবারও উল্টোপাল্টা কিছু বলবে, এমনিতেও ওর মন ভালো না, আর কিছু ওকে বলতে হবে না। তুমি ওকে ওর মতো থাকতে দাও। ছোট হয়ে এত পাকা কথা বলতে হবে না। এত বেশি কথা বলিস কেন? আমারটা আমি বুঝে নিবনি যে ওর সাথে আমার কিভাবে কথা বলতে হবে। গেলাম আমি, একটু আমিও ঘুমিয়ে নেই। আয়ান সেখান থেকে চলে গেল। বাসার সবাই রীতিমতো ঘুম থেকে উঠে গিয়েছে, সবাই কাজ করছে। সাইম নাস্তা করে কাজে চলে গিয়েছে। আজকে নিশি আর হায়াত কলেজে যায়নি। হায়াত ঘুম থেকে উঠে 10টার দিকে নিচে নেমেছে। হায়াত নিচে এসে দেখে আয়ান সোফার উপর বসে বসে ফোন চালাচ্ছে। হায়াত আয়ানকে দেখেও না দেখার ভান করলো। কি রে মা, শরীরটা কি তোর ভালো? কালকে খেতে চাস নাই, আর আজকে কলেজে গেলি না। এত গরমে কলেজে যেতে একদম ভালো লাগে না, এর জন্য যাইনি। এত চিন্তা করো কেন তুমি? চাচি, আমি উপরে গেলাম। মাকে বলো আমার কফিটা হায়াতকে দিয়ে পাঠিয়ে দিতে। নিচে ভালো লাগছে না। নিজেরটা নিজে নিয়ে যাও, আমি কেন তোমাকে দিতে যাব? কাজ আছে আমার। কি রে, এভাবে বলছিস কেন হায়াত? আয়ান, তুই বাবা উপরে যা, আমি তোর কফি পাঠিয়ে দিচ্ছি। আয়ান মুচকি একটা হাসি দিয়ে নিজের রুমে চলে এলো। এসে সে হায়াতের জন্য অপেক্ষা করছে। হায়াতের মা হায়াতকে জোর করেই কফিটা পাঠিয়ে দিল। কি আর করার। হায়াত কফিটা নিয়ে আয়নের রুমে এলো। কফি রেখে সে চলে যেতে যাবে, ঠিক তখনই আয়নুর হাত ধরে ফেল। আমার রুমে আসার সব সময় তুই ছুতা খুঁজিস, আর আজকে যাওয়ার জন্য এত তাড়া কেন? কিছু বলবে ভাইয়া?
কি হয়েছে? কলেজে গেলি না যে আজকে? এমনি একদিন কলেজে যাইনি, তাই সবাইকে কৈফিয়ত দিয়ে বেড়াতে হবে নাকি আমার? উফ, কৈফিয়তের কিছু না, আমার তোর জন্য চিন্তা হচ্ছিল। ও অনেক চিন্তা করো আমার জন্য, ধন্যবাদ। আমার সত্যি অনেক চিন্তা হচ্ছিল, সারা রাত আমি ঘুমোতে পারিনি। তোমার তো এখন আরো শান্তিতে ঘুমানোর কথা। আমি তোমার পিছু ছেড়ে দিয়েছি, আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। কালকের বিষয়টা নিয়ে আসলে আমি মন থেকে সরি। আমি বুঝতে পারিনি তুই কথাগুলো শুনছিলি দাঁড়িয়ে থেকে। আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি, কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে গিয়েছিল আমার। এখন ওইসব কিছু বাদ দাও। তুমি বারবার আমাকে বলতে আমরা ভাই বোন। ভাই বোনের মধ্যে কিসের ভালোবাসা? তুমি ঠিকই বলেছিলে। আমি এখন থেকে তোমাকে ভাইয়ের মতো করেই দেখব। চিন্তা করো না, আমি সব কিছু ভুলে গিয়েছি। হায়াতের মুখ থেকে এসব কথা শুনে আয়নের কেন জানি অনেক বেশি খারাপ লাগলো। যদিও আয়ন এতদিন এটাই চেয়েছিল, কিন্তু যখন সত্যি সত্যি হায়াত তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল, তখন আয়নের মুখটা একদমই ফেটে যাচ্ছে খুব কষ্টে। এই কথাগুলো বলার সময় হায়াতেরও অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, সব কিছু মেনে নিতে হবে, এটাই কপালে ছিল, এটা ভাবে। কালকে আমার কথাতে বেশি কষ্ট পেয়েছে, এর জন্য এসব কথা বলেছে। বেশিক্ষণ আমাকে ছাড়া থাকতে পারবে নাকি রাতেই চলে আসবে আমি জানি। কয়েকটা দিনে হায়াত এভাবে শুকিয়ে গেল কেন বুঝতে পারছি না। ওকে নিয়ে ভীষণ চিন্তা হয় আমার। কেমন জানি হয়ে যাচ্ছে মেয়েটা আমার দিন দিন। মিমি, তুমি একটু হায়াতের সাথে কথা বলে দেখো তো কি হয়েছে। আসলে নিশিকে বারবার জিজ্ঞেস করছে, ও বলছে না তেমন কিছুই। আমিও হায়াতের আচরণগুলো খেয়াল করছি। ও আগে তো এরকম ছিল না। চঞ্চল একটা মেয়ে হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে কেন দিন দিন? আজকে আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে বৌমা, তুমি একটু কথা বলে দেখো তো। ওর চিন্তায় চিন্তায় না হলে আমি একেবারেই শেষ হয়ে যাব। আরে মা, আপনি অযথাই এসব নিয়ে চিন্তা করছেন। এমনও তো হতে পারে ও কলেজের কিছু বিষয় নিয়ে চিন্তিত। এই বয়সে এগুলো হয়, এগুলো কোনো ব্যাপার না। আজকালকার জামানাও তো ভালো না, আবার কোনো প্রেমে টেমে পড়লো না তো? আরে ভাবি, আপনিও কি বলেন? হায়াত কি এরকম মেয়ে নাকি? ও কখনো এটা করবে না। ও ভালো করে জানে ওর বাবা জানলে কি হবে। উফ, মাথায় আসছে না। আমার মেয়েটাকে নিয়ে আমি কি করব? নিশি তো ওর বয়সের, নিশি একদম ঠিকঠাক আছে, হঠাৎ করে ও এরকম হয়ে গেল কেন? মা, আপনি চিন্তা করা বাদ দিবেন, না হলে আপনি অসুস্থ হয়ে যাবেন তো। আমি ওর সাথে কথা বলবো, তারপর আমি সবকিছু আপনাকে জানাবো। আয়ন আর বাসা থেকে বের হয়নি। সে ভেবেছিল হায়াত হয়তো তার রুমে আবার আসবে, কিন্তু হায়াত আসেনি। আয়ন অনেকবার হায়াতের রুমের সামনে দিয়ে হাঁটাহাঁটি করেছে, কিন্তু হায়াত নিজের রুম থেকে বের হয়নি একবারও। আয়ন নিজের রুমেই চলে গেল, কি আর করার, কারণ তার জন্য অনেক ওয়েট করেছে। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, হায়াত নিচে আসতে চায়নি খাওয়ার জন্য। ও বলেছিল রুমে খাবার পাঠিয়ে দিতে, কিন্তু মিমি ওকে জোর করে নিয়ে এসেছে খাবারের টেবিলে। হায়াতের এরকম আচরণ সবার একটু সন্দেহ লাগছে, সবাই একটু চিন্তিত। নিশি এটা বুঝতে পেরেছে। যাই হোক, সবাই একসাথে খেতে বসেছে। আয়ন একটু পরপর হায়াতের দিকে তাকাচ্ছে। কালকের আগেও হায়াত খাবারের টেবিলে শুধু আয়নের দিকে তাকিয়ে থাকতো। এগুলো সবকিছুই আয়নের জানা, কিন্তু আজকে হায়াত একবারের জন্য আয়নের দিকে তাকায়নি। এগুলো আয়নের ভিতরে ভিতরে খুব কষ্ট দিচ্ছে। হায়াত, আমি তোকে কি বলেছিলাম মা ঠিক মতো খাওয়া দাওয়া করতে? দিন দিন এত শুকিয়ে যাচ্ছিস কেন? তোমাদের কাছেই এমন লাগছে, আমার কাছে তো এমন লাগছে না যে আমি শুকিয়ে যাচ্ছি। এখন থেকে ঠিকঠাক মতো খাবে। আমি জানি কখনো না শুনেই তুমি না খেয়েছিলে। কবে শিখবে নিজের যত্ন নেওয়া? এত বড় হয়ে গিয়েছে ও, তারপরেও নিজের যত্ন নিতে পারো না। তোমার মা তোমার চিন্তায় চিন্তায় কি হয়ে যাচ্ছে সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? কিরে, মেয়েটা খাবারের টেবিলে বসেছে, তুই এমন একটা সময় ওর সাথে এরকম করছিস কেন? শান্তি মতো আমার মেয়েটাকে খেতে দে। বড় আব্বু, এই বাসায় শুধু তুমিই আমাকে বোঝো, আর সবাই শুধু আমার সাথে কিরকম করে দেখেছো। মাঝে মাঝে আমার তো মনে হয় বাবা তুমি আমার থেকে বেশি হায়াতকে আদর করো। তোরা দুজনেই আমার কাছে সমান, আমার চোখে কোনো ভেদাভেদ নেই। বাবা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। এখানে রিকোয়েস্টের কি আছে? তুই আমার কাছে আবদার কর মা। তোর আবদার করতে দেরি আমার হাজির করতে দেরি হবে না। আমি চাই তুমি দ্রুতই আমাকে একটা ড্রাইভারের ব্যবস্থা করে দাও। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। হায়াত এরকম একটা কথা বলবে, এটা কেউ আশা করেনি, বিশেষ করে আয়ান। সব থেকে বেশি অবাক হয়েছে, তার তো গলা দিয়ে খাবারই নামে না।
কোনো রকম একটু পানি খেয়ে হায়াতের দিকে সে তাকিয়ে আছে। হায়াত হঠাৎ করে ড্রাইভারের কথা কেন তুললো? হঠাৎ ড্রাইভারের কথা কেন আসলো? তোকে আর নিশিকে তো আয়ান দিয়ে আসে আর নিয়ে আসে, এটাতে প্রবলেম কোথায়? কোনো সমস্যা নেই, তবে আমি ড্রাইভারের সাথে যেতে চাই। প্লিজ বাবা, আর একটাও কথা বলো না। এটা কি আয়ান তোকে শিখিয়ে দিয়েছে? ওর তো সকাল সকাল তোদের নিয়ে যেতে খুব প্রবলেম হয়। সত্যি করে বল, আয়ান কিছু বলেছে তাই না? আরে তেমন কিছুই না, আয়ান ভাইয়া কেন বলবে? আমি নিজে থেকেই বলছি আমার একটা ড্রাইভার লাগবে। যদি আমাকে ড্রাইভার না দাও তাহলে আমি কলেজে যাওয়া বন্ধ করে দিব। এটাই আমার সিদ্ধান্ত। হায়াত আর কোনো কথা না বলে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আজকেও হায়াত খাবারটা শেষ করলো না। যেহেতু ও ড্রাইভার চাচ্ছে, ওকে একটা ড্রাইভার দিয়ে দাও। তুমি তো জানোই তোমার মেয়েটা কেমন, যেটা বলে সেটাই লাগবে ওর। সত্যি করে বল, তুই কি কিছু বলেছিস ওকে? এতদিন তো ড্রাইভার চাইনি, তাহলে হঠাৎ করে ওর ড্রাইভার লাগবে কেন? অবশ্যই তুই কিছু বলেছিস ওকে। আমি কোনো কিছু বলতে যাব আব্বু? ও তো নিজেই বললো, ওকে কিছু বলিনি আমি। বাবা, ভাইয়া কিছু বলেনি। আসলে আমি আর হায়াত দুজনেই চাইছিলাম একটা ড্রাইভার। প্রতিদিন ভাইয়াকে এভাবে চালাতেই আমাদের দুজনের একদম ভালো লাগে না। এখানে জ্বালানোর কি আছে? এটা ওর দায়িত্ব। এমনিতেও অফিসের দায়িত্ব এখন পর্যন্ত আয়ান নেয়নি। সারাদিন বাসায় শুয়ে বসে থাকে, শুধু তোদের দুজনকে কলেজে দিয়ে আসবে আর নিয়ে আসবে। এটা থেকে ওর অনেক প্রবলেম হয়ে যায়। খাবারের টেবিলে এত কথা না বলে সবাই এখন চুপচাপ খাওয়া দাওয়া করে নাও, পরেরটা পরে দেখা যাবে। আমি কথা বলে দেখছি হায়াত ওর সাথে আসলে সমস্যাটা কোথায়। কথা বলার কোনো দরকার নেই ভাবি, আমি কালকে একটা ড্রাইভারের ব্যবস্থা করে দিচ্ছি, যেহেতু আমার মেয়ে একটা আবদার করেছে। সবাই দুপুরে খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে চলে গেল। আয়ানের প্রচুর মেজাজ খারাপ হচ্ছে। হায়াত এরকম করছে কেন? তারপর আয়ান হায়াতের রুমে গিয়ে দেখলো হায়াত বসে আছে। কিরে, কি সমস্যা তোর? হঠাৎ করে তো ড্রাইভার লাগবে কেন? আমি তো প্রতিদিন দিয়ে আসি, এটা থেকে তোর প্রবলেম হয়ে যাচ্ছে খুব। প্রতিদিন তোমারই তো বেশি বিরক্ত লাগে আমাদের দিয়ে আসতে। এটা তো তোমার জন্যই ভালো হয়েছে যে এখন থেকে আর তোমাকে যেতে হবে না ঘুম থেকে উঠে সকাল সকাল। হায়াত, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কিছু বলছি না, এর জন্য কি এরকম করবি? আমি বাড়াবাড়ি কি করলাম? ড্রাইভার চাও কি আমার পাপ হয়ে গিয়েছে নাকি? আয়ানের রাগে একেবারে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হায়াত এখন বাড়াবাড়ি করছে। একদম হায়াতের কাছে গিয়ে তার দুই হাত ধরে একদম নিজের কাছে নিয়ে নিল আয়ান। তুই কি দেখতে পারছিস না আমার কি পরিমাণে কষ্ট হচ্ছে তোর এরকম আচরণে? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। আর আমি তোমার বোন, বোনকে কি কেউ এভাবে ধরে নাকি? আমি যখন তোকে বলতাম বারবার যে আমি তোর ভাই হই, তখন কি তুই আমার থেকে দূরে সরে থাকতি নাকি? এখন তাহলে আমি কেন তোকে ছাড়বো? হায়াত আয়ান থেকে নিজেকে ছুটিয়ে নিল। তারপর বলল, তুমি চেয়েছিলে যাতে আমি তোমার থেকে দূরে দূরে থাকি, সেটাই করছি। আর আমাকে এখন শান্তিতে থাকতে দাও। ঠিক আছে, আমিও দেখে নিব আমাকে ছাড়া তুই কিভাবে থাকিস। আয়ান রাগে বের হয়ে গেল। তোমাকে আমি বলেছিলাম তোমার ছেলেকে একটু শাসন করতে, হয়তো ওর কোনো আচরণে হায়াত কষ্ট পেয়েছে। না হলে এইভাবে একটা ড্রাইভারের কথা তো আসার কথা না। আয়ান আমাকে অনেকবার বলেছিল ওর সকাল সকাল যেতে একদম ভালো লাগে না, আমি যাতে তোমার সাথে কথা বলি। তারপরেও আমি তোমাকে কখনো কিছু বলিনি। কিন্তু এখন যেহেতু হায়াত যাচ্ছে ড্রাইভার সাথে যেতে, সেটা ওকে যেতে দাও। আয়ানকে এবার অফিসের কাজ বুঝিয়ে দাও। সায়েমকে বলো আয়ানকে কাজ বুঝিয়ে দিতে। আর কতদিন এভাবে বেকার ঘুরে ঘুরে বেড়াবে? সায়েম আর আমরা দুজন তো কাজ সামলিয়েই নিয়েছি, এখন আয়ানের কোনো প্রয়োজন নেই কোম্পানিতে। তাই আমি চাচ্ছিলাম যে ওর জীবনে একটু মজা করে নিক এই বয়সটাতে। সায়েমও এটাই চাচ্ছে। আমরা কেউ চাই না যে এত ছোট বয়সে আয়ান অফিসে জয়েন করুক। আয়ান কি আর ছোট? আয়ানের বয়স 26 বছর হয়ে গিয়েছে। আচ্ছা, দেখি কি করি। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। হায়াতের বাবা হায়াতের জন্য ড্রাইভার রেখে দিয়েছে। এখন আয়নের আর হায়াতের ধরতে গেলে দেখাই হয় না। হায়াত বেশিরভাগ সময় নিজের রুমেই থাকে, খেতেও নিচে আসে না, তাই এর সাথে তার অনেক কম দেখা হয়। এক পলক আয়ন হায়াতকে দেখার জন্য অনেক ছটফট করে, কিন্তু কিছুই করার নেই। হায়াতকে দেখার কোনো উপায় নেই। সারাদিন দরজা লাগিয়ে বসে থাকে রুমের ভেতরে। এতদিনে আয়নের বোঝা হয়ে গিয়েছে সে আয়াতকে আসলে কতটা ভালোবাসে।
যখন আয়াত তাকে এত বেশি পাত্তা দিয়েছিল, ভালোবেসেছিল, তখন সে হায়াতের ভালোবাসাটা বুঝে উঠতে পারেনি, বা হায়াতকে সে নিজেও ভালোবেসে ফেলেছে এটাও বুঝতে পারেনি। এখন হায়াত তার থেকে দূরে, তাই সে ভালোবাসা হারে হারে টের পাচ্ছে। বাসায় সবাই তোকে নিয়ে খুব চিন্তিত। বেশি একটা কথা বলিস না, সারাদিন রুমবন্দি থাকিস, এভাবে হলে কি চলবে বল? সবাই সন্দেহ করছে তোকে নিয়ে। আগে কত চঞ্চল ছিলি, তোকে এভাবে চুপচাপ দেখতে আমারও ভালো লাগে না। আগের মতো কি হওয়া যায় না? কিছুদিন সময় দে, দেখবি আমি আগের মতো হয়ে গিয়েছি। হায়াত যখন থেকে বুঝতে শুরু করেছে, ঠিক তখন থেকেই সে আয়নের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কখনো বলা হয়নি। এসএসসি দেওয়ার পর থেকেই সে আয়নের পিছে পড়েছিল। 2 বছর আয়নকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আয়ন তাকে পাত্তা দেয়নি। ভেবেছে ছোট মানুষ, হয়তো এগুলো আবেগ, কিন্তু দিন দিন হায়াতের পাগলামি বেড়েই চলেছিল। তারপর তো হলেই তাদের মধ্যে একটা ঝামেলা। নিহাদের সাথে সবকিছু শেয়ার করলো আয়ন। সবকিছু শুনে নিহাদ অবাক হয়ে গেল। এতদিন যাবৎ মেয়েটা তোর পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে, আর তুই আজকে আমাকে জানাচ্ছিস সব? আরে আমি ভেবেছিলাম ছোট মানুষ আবেগের বশে এসব করছে, কিন্তু একদিন যে আমিও ওর প্রেমে পড়ে যাব এটা তো ভাবিনি। তুই ওকে আগে থেকেই ভালোবাসতি। ও যেহেতু তোর চাচাতো বোন, এর জন্য আমি তোকে কখনো বলতে পারিনি। আমি যতবারই তোদের একসাথে দেখেছি, আমার ততবারই মনে হয়েছে তুই ওকে শুধু বোন না, এর বেশি কিছু মনে করিস। তাহলে কি আমি নিজের অনুভূতি নিজেই বুঝতে পারিনি এতদিন? হ্যাঁ, যেহেতু ওই মেয়ে তোকে এতদিন গুরুত্ব দিয়েছে, তোর পিছে পিছে ঘুরে ঘুরে বেরিয়েছে, এজন্য তুই কখনো বুঝতে পারিসনি ওর মর্মটা। এখন যেহেতু ও তোকে ইগনোর করছে, তোকে দিয়ে অনেক কষ্ট পেয়েছে, এখন তুই হাড়ে হাড়ে টের পাচ্ছিস। ও এখন ড্রাইভারের সাথে কলেজে যাওয়া আসা করে, আমার সাথে ওর দেখাই হয় না। কত দিন হয়ে গিয়েছে আমি দেখি না ওকে। এত বেশি অবহেলা করার আগে তোর ভাবা উচিত ছিল কিভাবে পারলি একটা মেয়েকে এত বেশি অবহেলা করতে। তুই একটাবার ওকে সময় দিয়ে দেখছি, ওকে বোঝার চেষ্টা করতি। ও আমার পেছনে এমনভাবে পড়েছিল, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। বাসার কেউ যদি আবার উল্টাপাল্টা ভেবে নিত, তাহলে বিষয়টা কেমন দেখা যেত। এখন কি করবি, কিছু কি ভেবেছিস? কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। এর জন্যই তো তোর সাথে শেয়ার করলাম, একটা সলিউশন দে না। তুই তাহলে ওকে কোথাও ঘুরতে নিয়ে যা, তারপর নিজের মনের কথাটা ওকে জানিয়ে দে। আর অবশ্য আগে তুই তোর সবকিছুর জন্য মাপ চেয়ে নিবি। ও কি আমাকে মাফ করতে পারবে? একবার মাফ চেয়েছিলাম। তুই নিজেই তো বললি ও তোর সাথে বেশি দিন রাগ করে থাকতে পারে না। আর ও যেহেতু তোকে এত বেশি ভালোবাসে, তাহলে তুই ওকে ভালোবাসিস সেটা শুনলে আর রাগ করে থাকতে পারবে না। বলত। আচ্ছা, ও যদি আমার সাথে যেতে না চায়, এখন তো প্রচুর রাগ করে আছে, কি করব? তাহলে সবাইকে ঘুরতে নিয়ে যাবি। সবাই গেলে সবার সাথে ও যাবে, তখন না করতে পারবে না। সবার সাথে বাসা থেকে বের হবে, তারপর ওইখানে গিয়ে হাতকে কোনো একটা জায়গায় নিয়ে ভালো মতো নিজের মনের কথাটা জানিয়ে দিবি। তাহলে এটা আমি আজকেই করব। এখন আমি তাড়াতাড়ি বাসায় যাই। ঠিক আছে, বেস্ট অফ লাক বন্ধু। আয়ন তাড়াহুড়ো করে বাসায় চলে এলো। কয়েকদিন হয়ে গিয়েছে হায়াতকে ও দেখে না। তার চোখ দুটো হায়াতকে দেখার জন্য ছটফট করছে। আয়ন বাসায় এসে দেখে মিমি আর নিশি ড্রয়িং রুমে বসে আছে। তাদের সামনে গিয়ে বলল, অনেকদিন হয়ে গিয়েছে আমরা কোথাও ঘুরতে যাই না, তাই না ভাবি? ঠিক বলেছো। তোমার ভাইয়াও এখন আমাকে কোথাও নিয়ে যায় না। অনেক দিন হয়ে গেছে আমরা সবাই মিলে কোথাও খাওয়া দাওয়া করতে না ঘুরতে বের হই না। তাহলে চলো আজকে আমরা সবাই ঘুরতে যাই, কি বলো? আইডিয়াটাও অনেক ভালো। তোমার ভাইয়াও আজকে বাসায় আছে, সবাই মিলে ভালো মতো ঘুরতে পারবো, অনেক মজা হবে। নিশি এসব কথা শুনে আয়নের দিকে একটু সন্দেহের নজরে তাকাচ্ছে। হঠাৎ করে আয়নের আবার কি হলো? ঘুরতে যাওয়ার কথা কেন বলছে, তাও আবার সবাই মিলে? তাহলে আমি গিয়ে তোমার ভাইয়াকে বলি রেডি হতে, আমিও রেডি হয়ে নিই। নিশি, তুই গিয়ে হায়াতকে বল তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, ঠিক আছে? নিশি আর কি করবে, কোনো কথার উত্তর না দিয়ে নিজের রুমে চলে এলো। এসে দেখে হায়াত চুপচাপ বসে আছে। আমরা সবাই হুট করে প্ল্যান করলাম ঘুরতে যাব। হঠাৎ করে ঘোরার কথা? কোথায় যাবি আর কে কে? এই তো আমরা সবাই ভাবি তোকে রেডি হয়ে নিতে বলেছে তাড়াতাড়ি। নিশি হায়াতকে বলল না যে আয়ন আসলে এসবের প্ল্যান করেছে। নিশি ভালোভাবে জানে যদি এখন হায়াত এটা জানতে পারে আয়ন সবকিছু প্ল্যান করেছে, বা আয়নও তাদের সাথে যাবে, তাহলে হায়াত না করে দিবে। নিশি চাই হায়াত তাদের সাথে ঘুরতে যাক, তাহলে হয়তো হায়াতের মনটা একটু হলেও ভালো হবে। আর নিশি বুঝতে পারছে আয়াতও হয়তো হায়াতের মন ভালো করার জন্যই ঘুরতে যাওয়ার কথাটা তুলেছে।
নিশি আর হায়াত তৈরি হয়ে নিচে চলে এলো। মিমি আর সাইমও তৈরি। বাবা তো আমাকে অফিসের কাজ এত এত দিয়েছে যে আমার রেস্ট নেওয়ার কোনো সময় নেই। একটা দিন একটু সময় পাই না। তোমরা সবাই ঘুরতে যাবে, আমাকে একদম রেস্ট করতে দাও না তোমরা। একটা দিন একটু ঘুরতে গেলে কি এমন হয়ে যায়? তাদের এসব কথার মধ্যে আয়ন চলে আসে। কতদিন পর হায়াতকে দেখে আয়নের চোখ দুটো একদম জড়িয়ে যায়। হায়াত আয়নকে দেখেও না দেখার ভান করলো। আমাদের সবাইকে তৈরি হতে বলে সব থেকে বেশি দেরি তো তুমিই করলে। একটু লেট হয়ে গিয়েছে। আমি যাব না। কি ব্যাপার, কি হলো? আমরা সবাই তৈরি হয়ে আসলাম আর এখন তুমি বলছো যাবে না, হঠাৎ করে কি হলো? ও যাবে ভাবি, ভাইয়া তোমরা গাড়িতে বসো, আমরা আসছি। মিমি আর সাইম গাড়িতে উঠলো। হায়াত তো যাবে না, নাছর বাঁধা, কিন্তু আয়নও কম না, তাকে জোর করেই নিয়ে যাবে। এক প্রকারে ধমকে দিয়ে হায়াতকে রাজি করিয়েছে যাওয়ার জন্য। যাওয়ার টাইমে হায়াত কোনো কাহিনী চাচ্ছে না, এর জন্য আর কথা বাড়ালো না। আয়ন যেটা বলল সেটাই চুপচাপ মেনে নিল। নিশি কোনো কিছুই বলছে না, শুধু আয়নের এসব জিনিস দেখে সে হতবাক হচ্ছে। আসলে আয়ন চাইছেটা কি? মিমি আর সাইম এক গাড়িতে উঠে বসেছে, আর এক গাড়িতে আয়ন উঠলো। নিশি ওঠার সময় আয়ন বলল, তুই ভাই আর ভাবির সাথে যা। মানে কি? তাহলে কি তুমি আর আমি এক গাড়ি দিয়ে যাব? হ্যাঁ, এটাতে কি সমস্যা? এর আগেও তুই আর আমি একা কতবার গাড়ি নিয়ে ঘুরেছি। আমি তোমার সাথে যাব না। তাহলে আমি ভাইয়ার বাড়িতে উঠে যাচ্ছি, তুমি নিশিকে নিয়ে যাও। যাওয়ার টাইমে তোরা কি শুরু করে দিলি? কতদিন পরে আমরা সবাই মিলে বের হচ্ছি আর এখন তোরা এরকম করছিস? নিশি তুই গাড়িতে উঠে বস, না হলে কিন্তু আমি নেমে যাব এক্ষুনি। কি আর করার, তিনজন এক গাড়িতে বসলো। তারপরে ওরা সবাই এক জায়গায় এলো ঘুরতে। আয়ন অনেক কষ্ট করে নিশিকে রাজি করিয়েছে যাতে সাইম আর মিমিকে একটু ব্যস্ত রাখে। হায়াতের সাথে তার একটু দরকারি কথা আছে। কোনো উল্টোপাল্টা কথা বলে ওর মন নষ্ট করে তো তুমি যাবে না, তাহলে দেখো ভালো হবে না। আর তুই চিন্তা করিস না, আমি তো ওই দিনের বিষয়গুলো নিয়ে মাপ চাইবো, আর কিছুই না। নিশি কথা বলতে বলতে মিমি আর সাইমকে এখান থেকে একটু দূরে নিয়ে গেল। হায়াত এত খেয়াল করেনি যে তারা এখানে নেই। হায়াত একা একাই নদীর পাড়ে একটু বসেছিল। ঠিক তখনই তার পাশে এসে বসে আয়ান। হঠাৎ করে আয়নকে বসতে দেখে হায়াত চলে যাবে, ঠিক তখনই আয়ন তার হাত ধরে একটানে একদম টান দিয়ে বসিয়ে দেয় তার পাশে। আমাকে দেখে আর কত পালাবি তুই? পালাবো কেন? তুমি তো চেয়েছিলে আমি যাতে তোমার থেকে দূরে দূরে থাকি, আমি সেটাই করছি। অনেক হয়েছে। আর কতদিন তুই আমার উপর এভাবে রাগ করে থাকবি? বিশ্বাস করো, আমি তোমার উপর কোনো রাগ না। তুমি এতদিন যাবৎ চেয়েছিলে আমি যাতে তোমার বোনের মতো হয়েই থাকি, কোনো বাড়াবাড়ি যাতে না করি, সেটাই করছি। আমার আর কোনো বাড়াবাড়ি তুমি দেখবে না। হায়াতের মুখ থেকে এসব কথা শুনে কেন জানি আয়নের অনেক বেশি কষ্ট লাগলো। কি পরিমাণে কষ্ট পেয়েছে মেয়েটা। আয়ন যখন নিজের মনের কথাগুলো বলতে যাবে ঠিক তখনই হায়াত বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিজের ভাইয়ের চোখেই দেখি। এখন তুমি একদম চিন্তামুক্ত। তুই এখন পর্যন্ত আমার উপর অনেক রেগে আছিস, তাই না? ওই দিন রাতে ও মাপ চেয়েছিলাম সব কিছুর জন্য, আমি আবার মাপ চাচ্ছি, মাফ করে দে আমাকে। আরে তুমি মাফ চাচ্ছ কেন? আমি আমার লিমিট ক্রস করে ফেলেছিলাম, অবুজের মতো করেছি, ওগুলো ভুলে যাও সবকিছু এখন। এগুলো শুনে আয়ন ভীষণ কষ্ট পেয়েছে, কিছু বলার আর শক্তি পাচ্ছে না। এটা বলেই হায়াত সেখান থেকে চলে গেল। অনেক ঘোরাঘুরি করার পরে সবাই বাসায় চলে এলো। আয়ন কি করবে বুঝতে পারছে না, সবকিছুই তার এখন বিরক্ত লাগে। হায়াতের এড়িয়ে চলা তার কাছে সব থেকে বিরক্তিকর। তুই আমাকে আগে বলিসনি কেন? আয়ান ভাইয়া সবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছে। আমি যদি আগেই বলে যেতাম তাহলে তো তুই আর আমাদের সাথে যাইতি না। যাই হোক, সবাই মিলে অনেক দিন পরে ঘুরলাম, ভালোই লেগেছে। আচ্ছা, ভাইয়া তোকে কি কি বলেছে? আজকে ওই দিনের জন্য কি তোর কাছে মাফ চেয়েছে? হ্যাঁ, মাফ চেয়েছে। এখন আর আমি ওগুলো পরোয়া করি না, আমি ফ্রেশ হয়ে আসছি। হায়াতের মা আর বাবা কথা বলছে। হায়াতের বাবার খুব কাছের এক বন্ধুর ছেলে আমেরিকা থেকে দেশে এসেছে, তার জন্য মেয়ে খুঁজছে। হায়াতের বাবার বন্ধু হায়াতের বাবাকে বলেছে হায়াতকে তারা একবার দেখতে আসতে চায় তাদের ছেলেকে নিয়ে। এটাই হায়াতের বাবা হায়াতের মাকে বলছে। আমাদের মেয়ে তো এখনো ছোট। যেহেতু আমার ছোটবেলার বন্ধু, আমি তো আর মুখের ওপর না করতে পারি না। যেহেতু তারা দেখতে আসতে চাচ্ছে, দেখে যাক, সমস্যা কোথায়? দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাহলে একবার তুমি হায়াতকে জিজ্ঞেস করে নাও ও কি বলে।
আমি আমার মেয়ের বিরুদ্ধে কোনো কিছু করব না, সব কিছুর অনুমতি নিয়ে হবে। আমিও চাচ্ছিলাম আমার মেয়েটা পড়াশোনা করুক, কিন্তু যেহেতু দেখতে আসতে চাচ্ছে তাই আর না করলাম না। ঠিক আছে, তাহলে আজকে বাসার সবার সাথে কথা বলে তারপর তুমি তাদের কল দিয়ে জানিয়ে দিও। এমনিতেই আয়নের মন ভীষণ খারাপ, একদমই খেতে ইচ্ছে করছে না, কিন্তু শুধু খেতে গেলেই হায়াতের চেহারাটা সে দেখতে পারবে, তাই নিজের মনের বিরুদ্ধে খেতে চলে গেল। সবাই রাতে একসাথে খেতে বসেছে। সবার সাথে আমার একটু কথা ছিল, তরকারি কথা। সব কিছু ঠিক আছে তো? আবার কি দরকারি কথা হঠাৎ করে? যে আমার বন্ধু মোস্তাকের ছেলের জন্য হায়াতকে দেখতে আসতে চাচ্ছিল। এই কথাটা শোনার সাথে সাথেই সবাই হায়াতের বাবার দিকে তাকালো। হঠাৎ করেই বাসায় বিয়ের কথা, তাও হায়াতের, এটাকে কল্পনাতেও ভাবেনি। আয়নের মনে হচ্ছে ও এখনই মাথা ঘুরে পড়ে যাবে। হঠাৎ করে তার সাথে সব কি হচ্ছে, নিজের মনে কথা বলতেও পারল না হায়াতকে। আর এখনই হায়াতের বিয়ের কথা চলছে। বাসায় সবকিছু সে চোখে অন্ধকার দেখছে। আমাদের মেয়ে এখনো অনেক ছোট, তুমি না করে দাও না। শুধু দেখতেই তো আসতে চেয়েছে, আমি না করি কিভাবে? দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না, এর জন্য আমিও আর না করি নাই। আমাদের মেয়ে কি কোনো অংশে কম নাকি দেখতে? আসলে তাদের পছন্দ হয়ে যাবে, তখন বিয়ের কথা বললে না করবে কিভাবে? তার থেকে ভালো আগেই না করে দাও। বাবা, ও এখনো ইন্টার কমপ্লিট করেনি, তুমি এক্ষুনি ওর বিয়ের কথা বলছো? এটা কখনোই সম্ভব না। সবার এমন কথাতে আয়ন একটু শক্তি পাচ্ছে, কিন্তু সবার মধ্যে হায়াত হঠাৎ করে বলে উঠল, কিসের ভালোবাসা? আমার পড়াশোনা করতে তেমন একটা ভালো লাগে না। বাবা যেহেতু বলেছে তাদের আসতে, আমার এটাতে কোনো সমস্যা নেই। বাবা আমার জন্য যে সিদ্ধান্ত নেবে আমি সেটাতেই রাজি। তুই কি সত্যি বলছিস? তাহলে কিন্তু কালকে বিকেলেই ওরা তোরা দেখতে আসবে। আমি বললাম তো বাবা, তুমি আমার জন্য যে সিদ্ধান্ত নিবে আমি সেটাই মেনে নেব। আসলে ছেলে অনেক ভালো, আমার ছেলেকে আগে থেকেই পছন্দ, কিন্তু আমার মেয়ে ছোট, এর জন্য আমি তেমন একটা রাজি না। কিন্তু হায়াত যেহেতু বলেছে তাহলে তার একবার দেখেই যাক, পরেটা পরে দেখা যাবে। এসব কথা শুনে আয়নের চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। তার মনে হচ্ছে এখনই তার কলিজা ফেটে যাবে। হ্যাঁ, তার সাথে এরকম কিভাবে করতে পারছে? রাগ করে আছে এর মানে এটা তো না যে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবে। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। নিশি আর হায়াত রুমে চলে আসলো। তুই কি পাগল হয়ে গেছিস? কিভাবে বিয়ের জন্য হ্যাঁ বলতে পারিস এই বয়সে? আমি জানি তো তুই এইসব কিছু করছিস ভাইয়ার উপর জিদ করে কি নিজের জীবনটা নষ্ট করে দিবি? এই বয়সে হায়াত এত জিদ ভালো না। এইখানে জিদের কি আছে? অদ্ভুত কথাবার্তা। তুই এখনো ভাইয়ার জন্য পাগল। তুই যা কিছু করছিস ওগুলো রাগের মাথায় করছিস। এখনো সময় আছে, তুই গিয়ে না করে দে। আমি যা করছি আমাকে করতে দে। সারা জীবন তোর ভাইয়ের জন্য চোখের পানি তো ফেলতে পারবো না। হায়াত আর কোনো কথা না বলে অসমে চলে গেল। নিশিরার এসব ভালো লাগছে না। এ পাশে হচ্ছেটা কি এসব ভাবতে ভাবতেই তার পেছন দিয়ে আয়ান চলে আসে। হায়াত অসমে যেয়ে জোরে জোরে কান্না করছে, মুখ চেপে। আসলে তার কি করা উচিত আর কি করলো সেটা আদৌ কি সে পারবে আয়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে? হায়াত কই? আমি না পাগল হয়ে যাব। ওদিক দিয়ে হায়াতের কাহিনী আর এদিক দিয়ে তোমার কাহিনী, কোনটা রেখে কোনটা সামাল দিব? তুইও ভালো করে জানিস ও এগুলো রাগের মাথায় করছে। রাগ ভালো, তবে এত রাগ ভালো না। রাগের মাথায় অন্য কাউকে বিয়ে করে নেবে, এটা আবার কেমন রাগ? তাহলে তুমি নিজেই বুঝে নাও কি পরিমাণ ওকে কষ্ট দিয়েছো যে ও অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছে। আমি এ বিয়ে কখনোই হতে দেব না। এখন পাগলামি বাদ দাও, ওকে শুধু দেখতে এসেছে, আর কিছুই না। এখন তুমি রুম থেকে যাও, গিয়ে হায়াতকে ভালো করে জানিয়ে দিস আমি ওর বিয়ে কখনোই অন্য কারোর সাথে হতে দিব না। নিশি ও রায়নের এসব কথার মধ্যে হায়াত অসম থেকে বের হয়। আমার বিয়ে না হতে দেওয়ার তুমি কে? আমি কি করব না করব সেটা আমার মা বাবা বুঝবে। হায়াত, বাড়াবাড়ি করছিস। আমার সাথে কথা বলবি না, আমার চেহারা দেখবি না, ওইটার অন্য হিসাব। কিন্তু এই বয়সে অন্য কাউকে বিয়ে করবি, এটা আমি কিভাবে হতে দেব বল? সামনের মাসে আমার 18 বছর হয়ে যাবে। আমি কি বাচ্চা আছি নাকি এখনো? তোর মাথা এই মুহূর্তে ঠিক নেই, তুই এগুলো সবকিছু জিদ করে করছিস। মাথাটা একটু ঠান্ডা কর। আমি তোমার আর একটাও কথা শুনতে চাই না। এখন যাও রুম থেকে। তোরা দুজনে একটু আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে তো। ভাইয়া, যা বলার তুমি কালকে বইলো, এখন যাও তুমি, একটু পরেই চাচি আসবে।
আমাদের দুজনকে দুধ দেওয়ার জন্য। দেখে ফেলবে, যাও এখন। আয়ন আর কিছু না বলে নিজের রুমে চলে এলো। নিশি হায়াতকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু হায়াত কোনো কথার গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন বিকেলে তো মেহমান আসবে, বাসায় জোরে সোরে আয়োজন করা হচ্ছে। হাজার হলেও এই বাসায় মেয়েকে দেখতে আসবে, আয়োজন তো করতেই হবে। আয়ন সবকিছু দাঁত কামড়ে সহ্য করছে। এদিক দিয়ে মেহমান চলে এসেছে, সবাই বসে কথা বলছে। আয়নও এখানে বসে আছে, সে আজকে এক পাও নড়বে না এখান থেকে। এদিক দিয়ে হায়াতকে মিমি আর নিশি তৈরি করে দিচ্ছে। হায়াত অনেক সুন্দর করে শাড়ি পরেছে আয়নকে জেলাস করার জন্য, আর আয়নকে দেখানোর জন্য যে সে আসলেই মুভ অন করে ফেলেছে। হায়াত নিচে আসার পরে সবাই তাকে দেখলো এবং খুবই পছন্দ করলো। যে ছেলের জন্য দেখতে এসেছে ওই ছেলেও সাথেই এসেছে সোহাগ। বন্ধু, আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। তোরা যদি রাজি থাকিস তাহলে আমরা আজকে আংটি পরিয়ে রেখে যেতে চাই। মেয়ে তো একদম চাঁদের টুকরো। হায়াত আয়নকে জেলাস করানোর জন্য এমনই বিয়ের জন্য রাজি হয়েছে, কিন্তু ভাবতে পারিনি বিয়ে ঠিক হয়ে যাবে। আমাদেরও ভালো লেগেছে ছেলেকে। তাহলে আংটি আজকে পরিয়ে রেখো, পরে না হয় আমার মেয়ের পরীক্ষার পরে বিয়ের কথা বলবো। বাসার সবাই অনেক ভালো লেগেছে সোহাগকে, কিন্তু আয়ন কোনোভাবেই এগুলো সহ্য করতে পারছে না। বিয়ের কথা আগাচ্ছে, সেই মুহূর্তে বিয়ে ভাঙতে চাচ্ছে, কিন্তু কিছু একটা বলতে যাবে নিশি এসব পরিস্থিতি দেখে বুঝে গিয়েছে নিজেদের মান সম্মান যাতে না যায়, তাই সে আয়নকে কোনোভাবে টেনে আয়নের রুমে নিয়ে আসলো। মেহমানের সামনে এখনই তুমি কিছু একটা বলে দিতে, তাই না? তোমার সমস্যাটা কোথায় ভাইয়া? তুমি কি পাগল হয়ে গিয়েছো? হ্যাঁ, সবকিছু আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। আমি পাগল হয়ে গিয়েছি। আমাকে এই বিয়ে আটকাতে দে, আমি হায়াতকে হারাতে পারবো না এভাবে। ছেলে এবং ছেলের ফ্যামিলি খুবই ভালো। তুমি যেহেতু হায়াতকে পছন্দ করো না, তাহলে ওর বিয়েটা হতে দাও। এটাতে তুমিও বেঁচে যাবে হায়াতের পিছু থেকে। আমি হায়াতকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে ছাড়া কিছুই বুঝতে পারছি না। নিশি, আমি পাগল হয়ে যাব। বোন আমার প্লিজ এই বিয়ে থামা, প্লিজ থামা, না হলে আমি মরে যাব। আমার নিঃশ্বাস বের হয়ে আসছে। এতগুলো মেহমানের সামনে আয়নের মা খেয়াল করেছিল আয়নের চেহারাটা কেমন মলিন লাগছিল। মনে হচ্ছিল আয়ন কান্নাই করে দিবে। আয়নের মা একটু চিন্তিত ছিল তার ছেলের হঠাৎ করে কি হলো। যখন নিশি আয়নকে টেনে নিয়ে আসছিল তার পিছে পিছে আয়নের মাও আসছিল, আর এসেই আয়ন আর নিশির কথাগুলো শুনে ফেলে। শুনে তার মাথায় তো একদম আকাশ ভেঙে পড়ে। তোর মাথা ঠিক আছে তো আয়ান? এগুলো তুই কি বলছিস? ভাইয়ার ভাবি জানলে কিভাবে তোকে? হায়াত তোর বোন হয়, এটা কি তুই ভুলে গিয়েছিস? তুই মুখ দিয়ে আনলে কিভাবে এটা? আয়ন নিজের মাকে দেখে আর নিজের আবেগ কন্ট্রোল করতে পারল না, তার মাকে গিয়ে জড়িয়ে ধরল আর হাউমাউ করে কান্না করতে শুরু করে দিল। আয়নের মা কখনো কল্পনাও করতে পারেনি নিজের ছেলেকে এই অবস্থায় দেখবে। নিশিয়ে আর আয়নের মা আয়নকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কারো কোনো কথাতেই আয়নের কিছুই হচ্ছে না। তোর এই অবস্থা দেখে আমি নিজেকে নিজে কিভাবে সামলাবো বল? তোর এই কষ্ট আমার কোনোভাবে সহ্য হচ্ছে না। তুই ওকে পছন্দ করিস, ও এই কথাটা আমাকে আগে বললেও পারতি। আমি ভাইয়া ভাবির সাথে একবার কথা বলে দেখতাম, কিন্তু নিচে একটু আগেই ওর বিয়ে ফাইনাল হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি ভাইয়ার ভাবিকে কিছুই বলতে পারবো না, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ভাইয়া নিজেকে একটু শান্ত কর। আমি নিজে হায়াতের সাথে কথা বলবো, ও চাচ্চুকে না করে দেবে। মা, তুমি কিছু একটা করো, আমি হায়াতকে না পেলে মরেই যাব। দেখো আমার অবস্থা কি হয়েছে, আমি সবকিছু অন্ধকার দেখছি। আয়নারও পাগলামি করা শুরু করে দিল। নিশি আর আয়নের মা তাকে কন্ট্রোল করতে পারছে না। আয়ন নিজের হাত অনেকগুলো দেওয়ালে ঘষি দিল। ইতিমধ্যেই তার হাত দিয়ে অনেক রক্ত পড়ছে। নিজের ছেলের এই অবস্থা দেখে আয়নের মাও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নিশি কি করবে ভেবে পাচ্ছে না। এদিক দিয়ে হায়াত নিজের রুমে চলে এসেছে, দরজা লাগিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। প্যানিক হয়ে গিয়েছে, এটা কি হলো? আয়নকে কষ্ট দিতে গিয়ে জিদের মাথায় সে রাজি হয়েছিল বিয়ের জন্য, কিন্তু সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে যাবে এটা তো বুঝতে পারেনি। এখন কি হবে এসব ভাবছে হায়াত। সে কোনোভাবেই অন্য কারো হতে পারবে না। আবার আয়নও তাকে ভালোবাসে না। এখন কি করবে ও? কোনো দিশাই খুঁজে পাচ্ছে না। ড্রেসিং টেবিলের উপরে দেখে ফল রাখা আছে, ফলের উপর একটা ছুরি। হাতের মাথা কাজ করছে না। ছুরিটা নিয়ে সে হাতের মধ্যে একটা পোজ দিয়ে বসে, সাথে সাথে তার হাত দিয়ে অনেক রক্ত পড়া শুরু করে দেয়।
চোখে অন্ধকার দেখছে। একটু পরে অজ্ঞান হয়ে গেল। আয়নের মা আয়নের হাত ব্যান্ডেজ করে দিল। কোনোভাবে পানি খাইয়ে একটু শান্ত করলো তার মা। তার মা তাকে কথা দিল আজকে রাতে ওর বাবার সাথে কথা বলবি এই বিষয়টা নিয়ে। আয়নের মা নিচে চলে এলো। এদিক দিয়ে নিশি নিজের রুমে গেল। অনেকক্ষণ দরজা টোকা দিচ্ছে, কিন্তু হায়াত দরজা খুলছে না। নিশি এক পর্যায়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। কি সমস্যা, দরজা খুলছে না কেন? নিশির এমন চিৎকার চেঁচামেচিতে আয়ন চলে আসে। কি সমস্যা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? হায়াত দরজা খুলছে না, কখন থেকে ডাকাডাকি করছি। নিশি এরকম চিৎকার চেঁচামেচিতে নিচের সবাই চলে আসে। সবাই একটু ভয় পেয়ে যাচ্ছে। কি ব্যাপার, হায়াতের আবার কি হলো? দরজা খুলছে না কেন? হয়তো ও ওয়াশরুমে গিয়েছে, যেহেতু শাড়ি পরেছে, এগুলো চেঞ্জ করতে একটু সময় লাগে। এত তো চিন্তিত হওয়ার কিছু নেই। ওর রুম থেকে কোনো শব্দ আসছে না, আমার চিন্তা হচ্ছে। সরে দাঁড়াও, আমি এখন দরজা ভেঙে ফেলবো। সায়নকে আয়ন সরিয়ে দেয়। আয়ন নিচে দরজা ভাঙে। দরজা ভাঙার পর হায়াতকে এরকম রক্তাক্ত অবস্থায় দেখে সবাই অবাক। আয়ন তো আরো অবাক, এটা কি হলো? সবাই কান্নাকাটি শুরু করে দিল। আয়ন কোনো রকম হায়াতকে কোলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সবাই তার পিছে পিছেই গেল। হায়াতকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। হাত বেশি কেটে ফেলেছে, অনেক রক্ত গিয়েছে, এমার্জেন্সি ব্লাড লাগবে। সবকিছু অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। কি এমন হয়ে গিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করতে চেয়েছে? আমি বলেছিলাম বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করার কিছু নেই। দেখলে তো কি হলো, আমার বোনটার কি অবস্থা দেখলে তোমরা? আমি যা করেছি সেটা তো হায়াতের অনুমতি নিয়েই করেছি, তাহলে হায়াতের এরকমটা কেন করলো? আমারই কখনো ওর অনুভূতি বুঝতে পারিনি। মেয়েটা কয়েকদিন যাবৎ চুপচাপ কথা বলে না, খায় না। আমরা কখনো জানার চেষ্টা পর্যন্ত করিনি যে ও এরকম কেন করছে, কি এমন হয়েছে। এসব কিছুর দায় আমি, সবকিছু আমার জন্য হয়েছে। সবাই এ কথাটা শুনে আয়নের দিকে তাকায়। এত এত ঝামেলার মধ্যে কেউ আয়নকে খেয়াল করেনি, কিন্তু এখন যখন সবাই তাকালো দেখলো আয়নের অবস্থা খারাপ। হাতে ব্যান্ডেজ করা, অঝরে কান্না করছে আয়ন। একদিক দিয়ে আয়নের এই অবস্থা, একদিক দিয়ে হায়াত অপারেশন থিয়েটারে। এই অবস্থায় সবাই চিন্তিত হয়ে গেল। কিরে অ্যান, কি হয়েছে তোর ভাই? তোর এই অবস্থা কেন? একটু রিল্যাক্স হও, পানি খাও। আমি জানি তুমি ওকে অনেক বেশি আদর করো, তাই বলে এভাবে ভেঙে পড়ো না, ও ঠিক হয়ে যাবে। মাফ করে দিও সবাই আমাকে। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। আমার ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। হায়াতের কি অবস্থা বানিয়ে ফেলেছি আমি। আরে তুই সব কিছুর জন্য নিজেকে দায়ী করিস কেন? এসব কথার মাঝে ডাক্তার এসে জানিয়ে দিল হায়াত এখন ঠিক আছে। হায়াতকে বেডে শিফট করা হয়েছে। একজন একজন করে দেখা করতে পারবে। একটু পরেই জ্ঞান ফিরে হায়াতের সবাই হায়াতের সাথে দেখা করতে গিয়ে অনেকগুলো প্রশ্ন করলো তাকে, কিন্তু হায়াত কারো কোনো কথারই উত্তর দিতে পারেনি। হায়াতের এমন অবস্থার জন্য কেউ তাকে জোর করেনি। আমি তো তোকে কোনো কিছুর জন্য জোর করিনি মা, তুই আমাকে না করতে পারতি। আমি কি বলেছি তোর বিয়ে করতেই হবে? আমাকে মাফ করে দাও বাবা। মাফ তুই কেন চাচ্ছিস? মাফ তো আমার চাওয়া উচিত। আমি মা হয়ে তোর অনুভূতি কখনো বুঝতে পারিনি। তুই এখনো ছোট, একটা বাচ্চা। হঠাৎ করে বিয়ের কথা শুনে তুই নার্ভাস হয়ে গিয়েছিস। আমাদের মেয়ে এখনো অনেক ছোট, তুমি না করে দাও নাই। এসব কথা বাসায় গিয়ে হবে। ওকে এখন একটু বিশ্রাম নিতে দাও তোমরা। সবাই বাহিরে গেল। সবাই এখন একটু চিন্তামুক্ত, তবুও সবার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবার বাহিরে, তাই আয়ন একটু সুযোগ বুঝে হায়াতের রুমে গেল। হায়াত চোখ বন্ধ করে শুয়ে আছে। আয়ন তার পাশে গিয়ে বসে তারপর হায়াতের মাথায় হাত বুলিয়ে দিল। কারো স্পর্শ পেয়ে হায়াত চোখ খুলল। এটা তুই কিভাবে করতে পারলি? তুই কি জানিস তোকে যখন আমি ওইভাবে দেখেছি তখন আমার কি অবস্থা হয়েছিল? আর একটু হলে আমি তোকে হারিয়ে ফেলতাম। হয়েছে, আমি মরে গেলে তো তুমি বেঁচে যেতে। হয়েছে, আর একবার ওইসব কথা মুখে আনবি না। তুই কি দেখতে পারছিস না আমার ভালোবাসা, আমার অনুভূতিগুলো? আমি কিভাবে তোর জন্য ছটফট করছি, এগুলো কি তোর চোখে পড়ছে না? আয়নের মুখে নিজের জন্য ভালোবাসার কথা শুনে হায়াত তো অবাক, কিন্তু হায়াত মনে করছে যে তার এই অবস্থা হয়েছে এর জন্য আয়ন তার উপর মায়া করে এগুলো বলছে। আমি এরকম একটা কাজ করেছি এর জন্য তোমার মায়া হচ্ছে, তাই না? এর জন্য বলছো ভালোবাসো? হায়াত, আমি সত্যিই তোকে ভীষণ ভালোবাসি, আর এটা আমি আমার মাকে জানিয়ে দিয়েছি। এবার নিজের রাগ একটু কমা, সবার সাথে কথা বলি আমি, আর তুই থেকে আমরা হয়ে যাই। আমি এখন এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না।
হায়াতের অনেক পানি পিপাসা লেগেছে, তাই পানি খাওয়ার জন্য উঠতে যাবে, কিন্তু একা উঠতে পারছে না। তখন তাকে আয়ান সাহায্য করলো উঠে বসতে। হায়াত উঠে কোনো রকম একটু বসে দেখে আয়নের হাতে ব্যান্ডেজ করা। দেখে হায়াত চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, আয়নের আবার কি হলো? কি ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? আরে তেমন কিছুই না। তোমার যখন অনেক রাগ ওঠে তখন তুমি দেওয়ালে হাত ঘুষি দাও, তার মানে কি তুমি সত্যিই আমাকে ভালোবাসো? আমার যখন বিয়ে ঠিক হয়ে যাচ্ছিল তখনই তুমি এটা করেছো, তাই না? আয়নার নিজে কন্ট্রোল করতে পারে না, সাথে সাথে হায়াতকে জড়িয়ে ধরে তারপর কান্না করতে করতে বলে, আমি কোনোভাবেই তোকে হারাতে চাই না হায়াত। আমি যে তোকে ভীষণ ভালোবাসি। আর একটু হলে আমি তোকে হারিয়ে ফেলতাম। কিভাবে পারলে তুমি এটা করতে? এটা করার আগে কি একবারও আমাদের কথা মনে পড়ে নাই? তোমাকে ছাড়া আমি অন্য কারোর হতে যাব এটা ভাবলেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এর জন্যই আমি এটা করেছি। আমাকে মাফ করে দাও। বাসার সবার সাথে আমি আজকে কথা বলবো। খুব শীঘ্রই বিয়ে করে নেব আমরা। শুধু শুধু আমার রাগের কারণে বাবার সম্মান যাবে। কিভাবে কি বলবো আমি বাবাকে? এইসব নিয়ে একদম চিন্তা করিস না। হায়াত হসপিটাল থেকে বাসায় আসলে হায়াত আর আয়ন সবাইকে সবকিছু জানিয়ে দিল। তাদের দুজনের কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছে। এতদিন কেউ কখনো বুঝতেই পারেনি ওরা যে আসলে দুজন দুজনকে পছন্দ করে। আমি তো আমার বন্ধুকে তখনই না করে দিয়েছি। আমার মেয়ের খুশি আগে আমার কাছে, তারপর আমার মান সম্মান। আর নিজের মেয়ের বিয়ে এই বাড়িতেই হবে, এর থেকে শান্তির আর কি আছে আমাদের কাছে? আয়ানের থেকে ভালো ছেলে আমাদের মেয়ের জন্য আর কেউ হতে পারে না। আমরাই আগে এটা বুঝতে পারি নাই। সবাই রাজি আছে, এটাতেই আমরা ভীষণ খুশি। আমরা কিন্তু সবাই রাজি। তাহলে ওদের কাবিনটা করিয়ে রাখি। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। কাবিনের শপিং করা, ঘরোয়াভাবে হলুদের অনুষ্ঠান, সবকিছু মিলেই সবাই অনেক ব্যস্ত ছিল। হায়াতের পরীক্ষা শেষ হলে তাদের বিয়েটা হয়ে যাবে। এখানেই তাদের সুন্দর ভালোবাসাটা পূর্ণতা পায়।